করে আমি এই যেরকম বললাম আর ছুটে চলে গেলেন একজন অ্যাডভাইসারের কাছে, যেতে বলেছে গেলেই কাজ হবে, এটাকেও আমি ডিসক্লেমার হিসেবে বললাম দুবার ভাববেন এটা। हेलो, आपको कोई लोन रिक्वायरमेंट है क्या सर? पर्सनल लोन का रिक्वायरमेंट है आपको? কি করবে সে? একটা এই আমার কাছে 5000% শুনলো, এখান থেকে আপনার চ্যানেল থেকে অন্য জায়গায় শুনবে, একটা ভালো ফান্ড রিটার্ন দিচ্ছে, সেখানে করে দেবে। ওই ফান্ডটা তো আর চিরকাল ওরকম চলবে না, তার মধ্যে ইকোনমি চেঞ্জ হবে, ফান্ড চেঞ্জ হবে, ফান্ড ম্যানেজার চেঞ্জ হবে, তার ইনকাম চেঞ্জ হবে, তার রিকোয়ারমেন্ট চেঞ্জ হয়ে যাবে, তার অনেক এমার্জেন্সি সিচুয়েশন আসবে, এভরিথিং চেঞ্জেবল। এ টাকা ভ্যানিশ। ধরুন হাউস ওয়াইফ যারা, তাদের কি কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টের পসিবিলিটি আছে? দারুণ প্রশ্ন এটা। মিউচুয়াল ফান্ড না ডাইরেক্ট স্টক? মাত্র 10টা বছর বাড়লো, ওটার ভ্যালু হবে 3 কোটি টাকা। হ্যাঁ, প্রচুর মানুষ না প্রচুর ট্রায়াল অ্যান্ড এরার করতে ভালোবাসেন। সিম্পল জিনিসটাকে কিছুতেই মেনে নেবেন না। মানে সবাই পেতে চায় আউটপুট। মানে কি, সবাই স্বর্গে যেতে চায় কিন্তু মরতে কেউ রাজি নয়। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। আমি অরুণাভ খাসনবিশ, আপনাদের হোস্ট ফর দ্য পডকাস্ট। যে কোনো গেস্ট আমাদের এখানে যখন আসেন, তিনি চেষ্টা করেন, আমিও চেষ্টা করি তার কাছ থেকে কিছু ভ্যালু বের করার, এবং বিশেষ করে যদি কোনো এক্সপার্ট গেস্ট আছেন কোনো স্পেসিফিক বিষয়ে, তাহলে তার কাছ থেকে যে ভ্যালুটা বেস্ট বের করা যায় সেটা আমি চেষ্টা করি, এবং তাদের নিজেদের বক্তব্যের গুণেই তারা সেই ভ্যালুটা দেন। অলরেডি অশোক রয়ের সঙ্গে আমরা একটা এপিসোড করেছি এবং সেখান থেকে আপনারা যথেষ্ট ভ্যালু পেয়েছেন বলে আমাদের জানিয়েছেন, এবং প্রচুর মানুষ সেই এপিসোডটা দেখেছেন। আমাদের মনে হয়েছিল, এবং প্রচুর মানুষ রিকোয়েস্টও করেছেন ওনাকে আরেকবার আনতে, আমাদের মনে হয়েছিল যে ফিনান্স এত ভাস্ট একটা বিষয়, ফিনান্সিয়াল পার্সোনাল ফিনান্স বিশেষ করে আমরা পার্সোনালি প্রতিদিন টাকা ম্যানেজ করতে গিয়ে হয়রান হই, বিভিন্ন কারণে হয়রান হই, বিভিন্নভাবে হয়রান হই, ম্যানেজ করে উঠতে পারি না, এক্সপেন্স কী করে করবো, ম্যানেজ করে উঠতে পারি না, ইনভেস্টমেন্ট কী করে করবো, ভবিষ্যতের চিন্তা হয়। এই সমস্তটার জন্য একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজার, একজন পার্সোনাল ফিনান্সিয়াল অ্যাডভাইজারের চেয়ে বেটার মানুষ কেউ হয় না। আজকের এপিসোডে আমরা কথা বলেছি এমন কিছু জিনিস নিয়ে, এমন কিছু রোজ আমাদের জীবনের, প্রত্যেকের জীবনের এই সব জিনিসগুলো আমরা প্রত্যেক দিন ফেস করি, এবং এই প্রবলেমগুলো খুব রিয়েল প্রবলেম। লোন নিয়ে, মিউচুয়াল ফান্ড বিষয়টা, মিউচুয়াল ফান্ডে আমরা কী করে ইনভেস্ট করব, মিউচুয়াল ফান্ড কি, কোন ফান্ডে ইনভেস্ট করলে কি হবে, আচ্ছা একটা ফান্ডে ইনভেস্ট করলাম সেই ফান্ড তো নেমে গেল, তাহলে কি হবে, এই পুরো বিষয়টা নিয়ে একটা পরিষ্কার ধারণা আমাদের দিয়েছেন আজকে অশোক রায়। এবং শুধু তাই নয়, তার বাইরে বাইরে কিছু ছোট ছোট টিপস এই পডকাস্টের মধ্যে লুকিয়ে আছে। সো পুরো এপিসোডটা দেখবেন এবং অবশ্যই জানাবেন আপনাদের কি কোয়েশ্চেন আছে, কারণ এর পরবর্তীতে আমি অশোক রায়কে আবার আনতে চাই উইথ ইয়োর কোয়েশ্চেন্স। সো সিট ব্যাক, রিল্যাক্স অ্যান্ড এনজয় দ্য পডকাস্ট। সো আজকে আমাদের সঙ্গে আছেন আবার অশোক রায়। এর আগের এপিসোডে আপনারা খুবই 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 ভালোবাসা দিয়েছেন এবং বলেছেন যে যেইভাবে সাধারণভাবে যেভাবে বুঝিয়ে দেওয়া যায় যে এত বড় বড় ফিনান্সিয়াল জিনিসপত্র, সেই জন্য আপনারা অনেকে উপকৃত হয়েছেন, লিখেছেন আমাকে পার্সোনালি, ওনাকেও কন্ট্যাক্ট করেছেন, এবং অনেক রিকোয়েস্ট এসছে যে ওনাকে আবার নিয়ে আসুন, আরও কিছু জানতে চাই, এবং সেই বিষয়ে বেশ কিছু কোয়েশ্চেনও ছিল। তো সেই কোয়েশ্চেনগুলো আমার কাছে ডিএমএ এসছে, আমাদের কাছে মেলে এসছে। তো আজকে আমরা আরেকবার একটা কথা বলি অ্যাবাউট ফিনান্স, মানে এমন একটা জিনিস যেটা সেদিনের পর থেকে, আপনার সঙ্গে আমার এপিসোডটা হওয়ার পর থেকে আমি পার্সোনালি তো অনেকটা উপকৃত হয়েছি। বেশ কিছু জিনিস যেটা সম্পর্কে আইডিয়া কম ছিল, সেটার আইডিয়া বেড়েছে। সেদিন একটা জিনিস নিয়ে খুব বেশি কথা হয়নি, আমার মনে হয় শুরুটা আজকে সেই নিয়েই করা উচিত। বলুন। সেটা হলো, আমি যখন ছোট থেকে বড় হচ্ছিলাম তখন এত লোনের ব্যাপার তো ছিল না, মানে চারিদিকে এত লোন নেওয়ার যে ব্যাপার, এত যে ইএমআই চলছে এখন, লোকজন যে লোনে জর্জরিত হয়ে যাচ্ছে, এবং বিভিন্ন সময় আমি ইনস্টাগ্রাম ফিডে বা ফেসবুক ফিডে দেখতে পাই
আপনি লোনের প্রেশারে জর্জরিত, তাহলে এইকে কন্ট্যাক্ট করুন, ওকে কন্ট্যাক্ট করুন। কিছু কিছু এজেন্সিস তৈরি হয়েছে যারা লোন ঠিক করে দেয়। এই পুরো বিষয়টা আজকের দিনে লোন এতটা বড়োভাবে কিভাবে আসলো, এবং এই যে মানুষজন লোন নেয়, এই বিষয়ে যদি আপনাকে আপনাকে জিজ্ঞেস করা যায় যে আপনি কি অ্যাডভাইস দিতে চান মানুষকে, সেটা নিয়ে আমরা শুরু করি আজকের এপিসোডটা। ভালো প্রশ্ন। ফার্স্ট আগে নমস্কার আপনার ভিউয়ারদের প্রত্যেককে নমস্কার, তারা যে উপকৃত হয়েছেন এবং এই আপনি বললেন প্রচুর জন বলেছেন, হ্যাঁ আমাকেও বেশ কিছুজন বলেছেন। ঠিক আছে, তো আমি চেষ্টা করব যতটা যা পারি বলতে। তবে ঠিক আছে, তো আপনি কোশ্চেনটা কিন্তু খুব ভালো কোশ্চেন করেছেন প্রথমেই, থ্যাংক ইউ। লোন, তো দেখুন আমরা বাঙালি মধ্যবিত্ত মানুষ কি হয়, আমরা একটা জিনিস শুনে বড় হয়েছিলাম যে ধার করে ঘি খেও না। তো সেই যুগটা পেরিয়ে গেছে, কারণ এখন এই ধারণাগুলো আর ফ্যামিলিতে আলোচনাও করা হয় না। কারণ আমার যদি না থাকে আমি লোন নেবো, তাতে অসুবিধাটা কোথায় আছে? প্রবলেম নেই, মানে আমি এইবার করতে 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 দেখুন লোনটা আসে কোত্থেকে? লোনটা আসে হচ্ছে যে আমার যা ইনকাম আছে সেই ইনকামে আমার যা প্রয়োজন সেটাকে আমি যখন মেটাতে যাচ্ছি তাতে পারছি না, শর্ট হচ্ছে, আর চারিপাশে দেখছি সবাই করে নিচ্ছে। তাহলে রেফারেন্স পয়েন্টগুলোতে দেখতে পাচ্ছি যে হ্যাঁ সবাই তো এগোচ্ছে, আমি তো পারছি না, তাহলে কি হলো? এবার তখন আমার মনে হচ্ছে যে এবার বারবার ফোনও আসছে, কিন্তু আপনার একটা অ্যাপ্রুভড হয়ে লোন আসছে, হ্যাঁ একদম এইরকম ইত্যাদি ইত্যাদি। তখন আর ঠিক রাখা নিজেকে অনেকের ক্ষেত্রেই শক্ত হচ্ছে। এবার তিনি লোন নিচ্ছেন তার জন্যই। এবার যার 100 টাকা ইনকাম হয় কোত্থেকে? খুব সিম্পল ওয়েতে যদি 100 টাকা ইনকাম হয়, তার যদি 100 টাকা খরচ হয় তাহলে লোন হয় না, কিন্তু তিনি যদি 120 টাকা খরচ করতে চান তাহলে লোন হবে, তাই নয় কি? তো এবার তিনি কি জানেন না যে লোনটা নিচ্ছি পরে বিপদে পড়বো? এখানে দেখুন পেন আর প্লেজারের একটা সাংঘাতিক লড়াই চলে। তো কীরকম কি, আমরা তো পেনটা কি ভালোবাসি না, এড়িয়ে যেতে চাই, প্লেজারটাকে ভালোবাসি, রাইট? তো দেখুন পেনটা কোথায়? আমি পারছি না, আমার তো গাড়িটা হচ্ছে না, কি আমার অমুকটা হচ্ছে না, তমুকটা হচ্ছে না, আমার ইনকামে কুলোচ্ছে না, বাড়ির ফ্যামিলি মেম্বাররা বলছে আমরা আর কি করলাম, বারবার এই শুনতে হচ্ছে, বন্ধুবান্ধব ইত্যাদির মধ্যে এইটা চলছে। এখান থেকেই কিন্তু মাইন্ডে প্রবলেমটা পাস্ট আসে যে আমার দ্বারা কিছু হচ্ছে না। এবার তখন মানুষ একটু অনেকেই ড্রাস্টিক হয়ে যায়। এবার তখন সে 100 টাকার রোজগারেতে সে তখন কি আছে, এরকম বারবার তো লোনের ব্যাপারটা বলছে, ইজি লোন পাওয়া যাবে, পার্সোনাল লোন ইত্যাদি ইত্যাদি। এবার লোনেতে তিনি গেলেন। এবার লোনে গেলে তো ক্ষতি কিছু নেই। আমি লোন নিলে কি করলাম, আমার আজকের ইনকাম নেই বলে আমি ফিউচারের ইনকামটাকে আজকে কনজিউম করে নিলাম, তাই নয় কি? ধরুন কেউ 1 লাখ টাকা লোন নিয়েছে, তাহলে ওই 1 লাখ টাকাটা তো তাকে শোধ করতে হবে ইন্টারেস্ট সহ। তার মানে ওইটা আমাকে ফিউচারে ইনকাম করতে হবে, সেটাকে আমি আজই কনজিউম করে নিচ্ছি। সেই ইনকামটা হবে কি না আমি সার্টেন নই। আজকে তো কেউই ইনকাম নিয়ে সার্টেন নয় যে ওটা থাকবেই ইনকাম। এবার ধরুন কেউ খুব খুব ভালো এলিজিবল, সে আস্তে আস্তে করে স্কিল বাড়াচ্ছে, ইনকাম বাড়াচ্ছে, কিন্তু তার রিয়েল ইনকাম বাড়ছে না, কারণ তার ইএমআই খেয়ে নিচ্ছে তাকে সব, তাই নয় কি? তো এবার এটাকে কি করে কেউ যদি কন্ট্রোল করতে চায় তাহলে কন্ট্রোল করবে কি করে? তার আগে আরেকটা প্রশ্ন যা জুড়ে দিই আপনার এই কথার সঙ্গে, সেটা হলো ধরুন আমি আজকে ভাবলাম যে আজকের থেকে 6 মাস পরে আমি একটা ফোন কিনবো। তো আমি এই 6 মাস ধরে ধরুন একটা অ্যামাউন্ট অফ টাকা জমিয়ে ওটা কিনলাম। এবার আমি যদি এই প্রসেসটাকে উল্টো করে দিই, যে আমি ফোনটা আজকে পেয়ে গেলাম, তারপর টাকা দিলাম, এইটাতে সমস্যাটা কোথায়? ঠিক, প্রথম সমস্যা হচ্ছে এমনি কিছু সমস্যা নেই কিন্তু অ্যাপারেন্টলি, কিন্তু মানুষকে মেনে নিতে হবে যে একজন মানুষ অর্গানাইজড ওয়েতে জীবন কাটানো একটা হয়, একজন মানুষ যখনই যা রিকোয়ারমেন্ট হবে আমি তখনই নেবো, নো ডিলে, সেটা আর একটা। ধরুন কী হয় আজকে বেশিরভাগ, এটারও একটা সাইকোলজিক্যাল দিক আছে, ফ্যামিলিতে আজকে বেশিরভাগ ছেলে মেয়ে 1 2 এরকম, এবং বেশিরভাগ ক্ষেত্রেই তারা যতটা পারে বাবা মা তাদের জন্য কিন্তু যতটা চায় তা তারা দিতে চেষ্টা করে, রাইট? তো এই করতে করতে মাইন্ডে কম বেশি সবারই ক্ষেত্রে না হলো একটা হয়ে যায় যে আমি চাইলেই পাবো,
তো এবার আমার লোনের খিদে পেয়ে মোবাইলের খিদে পেয়েছে, তাহলে আমার এখন মোবাইল চাই। তো এবার আমি তখন লজিকটা ভেবে নেবো যে আজকে আমি একটা টাকা জমাবো, জমিয়ে ডিলে করতে যাব কেন? হ্যাঁ, তাহলে আমি তার থেকে কিনে নিই, লোনে নিয়ে নিই, দিয়ে লোনে নিয়ে আমি ইএমআই দেবো। এবার দেখুন ভালো করে যে ওই ইএমআই দেবো মানে কি, আমি তো ফিউচারে ইনকাম করলে তবে এই ইএমআইটা দিতে পারি, এটা নয় মোবাইল অল্প পয়সা। তো কালকে যদি আপনার জবটা যে ইনকামটা করছেন সেই ইনকামটা কোনো কারণে স্টাক হয়ে যায়, বা আপনি কোনো কারণে এমন অসুস্থ হয়ে গেলেন আপনি আর কাজটাতে যেতেই পারছেন না আপাতত 6 মাস, তাহলে কি হচ্ছে, আপনি ওই লোনের ঝামেলাটা আরও বাড়ছে, তখন অনেক কিছু হচ্ছে, বোঝাটা বেড়ে যাচ্ছে এবং অনেক কিছু অশান্তি ক্রিয়েট করছে, এবং তখন আবার আর একটা লোন করে ওটাকে মেটাতে হয়। এই বলে না লোনের ট্র্যাপ জড়ায়। আর দ্বিতীয় নম্বর, আমি যদি জমিয়ে করি তাহলে আমি যেখানে জমালাম সেখান থেকে আমি যে ইন্টারেস্ট বা রিটার্ন ওটা আমি নিজে আর্ন করলাম, তার মানে আমার আর একটা ইনকাম হলো ওটায়। আর এখানে আমি ওটাকে নিয়ে নিলাম, দিয়ে আমি ওই লোকটা যে আমায় লোন দিয়েছে বা যে সংস্থাটা তাকে আর্ন করতে সাহায্য করলাম, তাকে ইন্টারেস্ট দিলাম, মানে তাকে আমি আর্ন করতে সাহায্য করছি। তো এটা চয়েসটা তখন নিজেকেই নিতে হবে যে আমি নিজে ইনকাম করব কয়েকটা দিন ওয়েট করে, না আমি অন্যকে ইনকাম দেবো, সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। এবার লোন নেওয়ার কি প্রয়োজনীয়তা নেই? একদম আছে, অনেক, খুব ভালো কোশ্চেন এটা। লোন মানি কিন্তু খারাপ নয়, লোন খুব প্রয়োজনীয়তা আছে। যেমন লোনের না ক্লাসিফাই করতে হবে, লোন 2 রকমের হতে পারে, একটা গুড লোন আর একটা ব্যাড লোন। আচ্ছা, ব্যাড লোন মানে কি, যেগুলো ডিউরেবল জিনিস। ধরুন না, গুড লোন, আপনি যদি একটা ফ্ল্যাট কিনবেন তার জন্য আপনি লোন নেন, অ্যাডভাইসেবল, এটা অবশ্যই অ্যাডভাইসেবল। কারণ দেখুন, ওটার আগে বলি তারপরে বলছি। ফ্ল্যাটে আপনি ধরুন একটা থাকবো বলে ফ্ল্যাট কিনেছেন, ঠিক? তো এবারে প্রথম কথা, আপনি একটা বেসিক নিড ফুলফিল করার জন্য ফ্ল্যাটটা মানে লোনটা নিচ্ছেন ফার্স্ট, এবং তার জন্যে যত লোন আছে তার সব থেকে ইন্টারেস্ট কম কিসের? হাউস বিল্ডিং লোনের। পৃথিবীতে সব থেকে সস্তা লোন হচ্ছে হাউস বিল্ডিং লোন। তো এবার ওর ইন্টারেস্ট খুব কম। তারপরের নাম্বার হচ্ছে, দেখুন আপনি যে ফ্ল্যাটটা নিচ্ছেন ওই অ্যাসেটটাকে মর্টগেজ করে আপনি লোনটা নিচ্ছেন, ওই লোনটাকে আপনি ইনসিওর করে নিতে পারেন যে আমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার বেনিফিশিয়ারি যারা আছে তাদের কাছে যেন এই লোনের বার্ডেনটা না যায়। আচ্ছা, সেটাও করে নেওয়া যায়। হ্যাঁ, ওটাও করে নেওয়া যেন করে নেওয়া উচিত। তো এটা প্লাস আগে তো কিছুদিন আগে পর্যন্ত তো ট্যাক্স বেনিফিটও পাওয়া যাচ্ছিলো, এখনও পাওয়া যায়, কিন্তু আমি ওই 12 লাখের লিমিটে থাকলে ওটা তো আর নেওয়ার দরকার হয় না। এবার আর একটা ব্যাপার আছে যে এই যে ইন্টারেস্টটা যদি আপনি দেখেন লং টার্মের পরিপ্রেক্ষিতে, আপনি যখন একটা হোম লোন নেবেন তো আপনি তো নিশ্চয়ই 20-25 বছরের টেনিওরই নেবেন, চেষ্টা করবেন নিতে সেটা, আর একটা বড় অ্যামাউন্টও লোন। তাহলে একবার ভাবুন, আজকে যদি ধরুন আজ থেকে 15 বছর আগে ব্যাংকের ইন্টারেস্ট রেট বেশি ছিল না কম ছিল? লোনের নয়, আমি বলছি ব্যাংকের এমনি জমার ইন্টারেস্ট রেট বেশি ছিল না কম ছিল? বেশি ছিল। তো লোনের ইন্টারেস্ট রেটটাও বেশি ছিল, হয়তো 12% ছিল, হয়তো 11% ছিল, মেবি। তো এরকম একটা লোনের ইন্টারেস্ট রেট ছিল। আজকে সেগুলো কিন্তু কমে গেছে। আজকে লোনের ইন্টারেস্ট রেট হয়তো 7-7.5%, সে ফর এক্সাম্পল, ব্যাংক টু ব্যাংক ভ্যারি করতে পারে। তাহলে 12 থেকে যদি 7 হয় তাহলে ওটা আবার 5% কমে গেল। তার মানে যে 12%-এর লোন নিয়ে ফ্ল্যাটটা কিনেছিল, তাহলে তার কি হলো, ইন্টারেস্ট রেট দিনে 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 কমছে, তাই না? এবার তিনি 20 বছরের টেনিওরে নিয়েছেন, তাহলে ধরুন তার 5 বছর হয়ে গেছে, এবার 20 বছরের মধ্যে তখন ইন্টারেস্ট রেটটা আরও কমবে। তার মানে তিনি বেনিফিটেড হচ্ছেন না? বেনিফিট তো হচ্ছেন, এবং তিনি তার একটা বেসিক নিড, অ্যাসেট নয়, বেসিক নিডের জন্য লোনটা নিয়েছেন। তাছাড়া এই অ্যাসেটটা পরবর্তীতে তার অ্যাসেট হয়ে থেকে যাবে, এবং তার একটা অ্যাপ্রিসিয়েশনও আছে, ডেপ্রিসিয়েশনও আছে। তো এবার প্রশ্ন হচ্ছে যে আরও একটা ব্যাপার আছে, আপনি যদি ফ্ল্যাটটা নিজে টাকা দিয়ে কেনেন, আপনার কাছে টাকাও রেডি আছে, তো এর থেকে বোকামো আর কিছু হয় না। তার কারণ হচ্ছে, দেখুন আপনি ক টাকা ইন্টারেস্ট বাঁচাবেন? ধর যদি 7% হয় লোনের, তাহলে আপনি 7 টাকা দিয়ে কিনলেন, আপনি 7% বাঁচিয়ে নিলেন, তাহলে আমাকে দিতে হবে না ইএমআই, ঠিক তো? কিন্তু আপনার যে টাকাটা ছিল, ধরুন আপনার একটা ফ্ল্যাট আছে, কিনবেন আপনি 1 কোটি টাকা, তো 1 কোটি টাকা আপনার কাছে আছে, তো এবার ওটা আপনি বললেন না আমি ও লোন ফোন নেবো না বাবা, আমি দিয়ে দেবো। তো কেন? এটা গুড লোন। তো এবার আপনি দিয়ে দিলেন, তাহলে আপনি বাঁচালেন কি? 7% বাঁচালেন।
সেটা আবার ইন ফিউচারে গিয়ে আরও কমবে, একটা সময় হয়তো 3-4 হয়ে যাবে, আপনি বাঁচালেন 3-4, কিন্তু ওই 1 কোটি টাকাটা যেখানে রেখেছিলেন সেখানে পেতেন কিন্তু তার থেকে বেশি। তো অ্যাকচুয়ালি ওয়েলদি বা মানি মানুষ করতে পারে না, তার কারণ এই সবসময় হচ্ছে আমি ভুল করছি না জানার জন্যে, সঠিক অ্যাডভাইস এবং সঠিক জ্ঞানের অভাব। ওটা না জানাটা তো একটা বড় ব্লেসিংস না, আমি তো জানতাম না আমি কি করব। তো এখানে এই একটা ব্যাপার রয়েছে। সেই জন্যে ধরুন আমি ফ্ল্যাট কেনার সময় নিজের টাকাটা দেওয়াটা খুব একটা বুদ্ধিমানের কাজ নয়, কারণ আজ আমি টাকাটা না দিয়ে যদি টাকাটা আমার কাছে আমি রেখে দিই, কাল আমার কোনো বড় বিপদ হয়, তো আমার ফ্যামিলি বেঁচে যাবে কিন্তু। ঠিক ঠিক, এবং আমার কাছে একটা টাকা থেকেই গেল, এবং ওটা আপনার পাওয়ার, ওটা আমার পাওয়ার অবশ্যই। আপনার পাওয়ারটা আপনি কাকে দিয়ে দিলেন? যে লোন মানে দিচ্ছে আমাকে, আমি মানে অনেকে তাড়াতাড়ি শোধ দিয়ে দিতে চায় না, যে আমার একটা ইনসেন্টিভ পেয়েছি বা কোথাও কিছু একটা জিনিস বিক্রি করে পেয়েছি, আগে বাবা লোনটা শোধ দাও, দিয়ে হাউস বিল্ডিং লোনটাকে শোধ দিতে যায় ছুটে। ওর থেকে বোকামো কাজ আমার মনে হয় কিছু নেই, আমরা অ্যাডভাইস করি না। আমাদের কাছে এরকম বহু মানুষ আছেন যারা কিন্তু এই তাদের হোম লোন নেওয়ার আগে তারা আগে কনসাল্ট করে। এখন কেউ বলবে হয়তো নিজের বাড়াবাড়ি করছে, আমাকে তো কিছু দিয়ে একটা বোঝাতে হবে। তো এরকম ধরনের অ্যাডভাইসারকে আপনি খুঁজে নেবেন, খুঁজে নিয়ে তার সঙ্গে আগে আলোচনা করুন কত টেনিওরের জন্য আমি লোনটা নেবো, নিলে আমি হার্ম হবে না, মানে ক্ষতি হবে না আমার ফাইন্যান্সে, আমার ইনকাম, আমার ওপরে ডিপেন্ডেন্ট কতজন আছে, আমার রিকোয়ারমেন্ট, এভরিথিংয়ের ওপরে এই ডিসিশনগুলো ডিপেন্ড করে। এবং এইটার ক্ষেত্রে ওই প্রফেশনাল অ্যাডভাইসটা নিয়ে এগুলোটাও উচিত। হ্যাঁ, আসলে একটা জিনিস আমাকে বলুন এখানে, এই থ্রুতেই প্রশ্নটা করি এর পরেই, যে আপনার কি মনে হয় যে যেহেতু বিষয়টা পার্সোনাল, যেহেতু ফিনান্স বিষয়টা খুব পার্সোনাল, এবং বেশিরভাগ লোকই নিজের ফিনান্স সম্পর্কে খুব একটা লোকের সঙ্গে কথা বলতে চায় না, ঠিক, এটা কি মানে এটা কি কোথাও একটা অন্তরায় হয়ে দাঁড়ায়? এটা কি কোনো একটা বাধা হয়ে দাঁড়ায় যে আচ্ছা না আমি না সবটা শেয়ার করব না একটা মানুষের সঙ্গে, এটা কি হয়? হ্যাঁ, দেখুন বেশিরভাগ ক্ষেত্রে সে আলোচনা করছে না এটা নয়, কিন্তু যদি কেউ আলোচনা না করতো, এই লোন নেওয়ার আগের কথাটা বলছি, অন্য ব্যাপার আলোচনা করেন না অনেকেই, কিন্তু লোনের আগে কিন্তু আলোচনা করেন অফিসে কলিগের সঙ্গে, এবং তখন না যিনি এই ভুলটা করেছেন তিনি কিন্তু আগে এসে উপদেশটা দেন যে লোন ফোন আগে তাড়াতাড়ি শোধ করে দে। তো এইবার আলোচনাটা হয়, কিন্তু ভুল লোকের সঙ্গে আলোচনাটা করা হয়, এটা একটা হয়। আর অন্তরায় তো নো ডাউট যে আমরা এইগুলো ডিসকাস ঠিক জায়গায় করি না বলে অনেক ক্ষেত্রে বড় ট্র্যাপে পড়ি। কেন বললাম ট্র্যাপে পড়ি, আর আগে বলি, ধরুন আপনার ওই 1 কোটি টাকার একটা ফ্ল্যাট কেনার গল্পটাই বলছি, আপনার কাছে 1 কোটি টাকা আছে, আপনি দিয়ে দিলেন। এবার আমাকে বলুন এই 1 কোটি টাকাটা আপনার ইনকাম করতে কত বছর টাইম লেগেছিল? অনেকটা টাইম। আপনি টাকাটা দিলেন না, কিন্তু আপনি দিলেন ওই যে আপনার লাইফের অত বড় টাইমটাকে ধরে এই টাকাটা রোজগার করেছিলেন, ওইটা দিয়ে দিলেন আপনি। কিন্তু আপনার তো ইনকাম পিরিয়ডটা একটা লিমিটেড। দেখুন আমি হয়তো এই ইনকাম পিরিয়ড লিমিটেড কথাটা অনেকবার হয়তো ইউজ করতে পারি, আগেই বলে দিচ্ছি, কারণ এটা আগেরবারও বলেছিলেন আপনি, কারণ এইটা খুব বেসিক যে আমার ইনকাম পিরিয়ড একটা লিমিটেড। তো এই লিমিটেড ইনকাম পিরিয়ডের একটা পিরিয়ডে আমি যে টাকাটা রোজগার করেছি সেই টাকাটা এবার আমি তুলে দিচ্ছি অন্যের হাতে, তাহলে আমি তো শুধু টাকাটা দিচ্ছি না, আমি ওই সময়টাও দিচ্ছি, ওই যে আমার প্রিসিয়াস টাইম যেটা আমি ফ্যামিলিকে দিইনি, দিয়ে আমি ইনকাম করেছি সেটাকেও তো দিয়ে দিচ্ছি। তো এইটা হলো ব্যাপার। এবার সেই কারণেই এই লোনটাকে আপনি গুড লোন বলছেন, কারণ আমার একটা বেসিক নিড, এটাকে তো আমায় ফুলফিল করতে হবে। রাইট। আচ্ছা, এইখানে একটা প্রশ্ন, আরেকটা হাউস নিয়ে অনেকের প্রশ্ন আছে এই নিয়ে। আমি অনেককে শুনেছি তারা বিভিন্ন রকম হিসেব টিসেব করে দেখায় যে রেন্টে থাকাই বেস্ট। হ্যাঁ, দেখুন লজিক্যালি বাড়ি কেনা ঠিক না। হ্যাঁ, একদম ঠিক। লজিক্যালি এক্সেল ক্যালকুলেটর দিয়ে জীবন চলে না, তাই না? এক্সেলে হিসেব করে আর ক্যালকুলেটর। আমিও বলছি যদি আমার কাছে কেউ আসে আমি বলবো আপনার বাড়ি কেনাটা ঠিক নয়, আপনি রেন্টে থাকুন, আপনি প্রফিটেবল। সত্যি একদম প্রফিটেবল। কেন নয়? কীরকমভাবে? ছোটো করে বলে দিচ্ছি। ধরুন ইন্ডিয়াতে রেন্টাল ইল্ড রেসিডেন্সিয়াল প্রপার্টি খুব কম। ধরুন আপনি একটা 2 BHK ফ্ল্যাট, সে ফর এক্সাম্পল আপনাদের এরিয়াতে, তো আপনি যদি 2 BHK একটা ফ্ল্যাট কিনতে যান, তাহলে এখানে নতুন ফ্ল্যাট কিনতে গেলে কিরম দাম পড়বে? বেশ 70-80 লাখ টাকা। 80 লাখ টাকা। এবার ধরুন এই ফ্ল্যাটটা কি যদি আপনি রেন্ট দেন, তাহলে আপনি কত রেন্ট পাবেন? এই এলাকায় ধরুন যদি ফাঁকা ফ্ল্যাট হয়, নতুন ফ্ল্যাট তাহলে 16-17 হাজার টাকা। 16,000 টাকা।
ধরুন 16,000 টাকা 17,000 টাকা যা হোক একটা হলো আপনি পাচ্ছেন। এবারে আপনি হিসেব করুন, আপনি ফ্ল্যাটটা কিনলেন 80 লাখ টাকায় বললেন, তার আরও খরচা আছে, আমি ও ধরছি না, সব প্লেন 80 লাখ টাকা। তাহলে আপনি বছরে কত টাকা দিচ্ছে, মানে 80 লাখ টাকা মানে আপনি এইটা কিনলেন, এবারে রেন্ট দিচ্ছেন আপনি 16,000 টাকা করে। তাহলে 16 কত হচ্ছে, 160 আর সৌন্দর্যবতী এই 1,90,92,000 টাকা, 2 লাখ টাকায় 2 লাখ টাকায়। তাহলে এবার আপনি হিসেব করুন 80 লাখ টাকায় 2 লাখ টাকার রেন্ট, তাহলে ওটা পার্সেন্টেজ কত আসছে, মানে 3%-এরও কম, তাই তো? তাহলে আমি 80 লাখ টাকায় বাড়িটা কিনেছিলাম, দিয়ে আপনাকে রেন্ট দিয়েছি, তাহলে আমি 80 লাখ টাকা দিয়ে বাড়িটা না কিনে সেভিংসে ব্যাংকে রেখে দিলেও তো আমি ওর থেকে বেশি পয়সা পেতাম। এরপর তো ট্যাক্স আছে, এরপর আছে বিল্ডিংটা ডেপ্রিসিয়েশন আছে, মেনটেনেন্স চার্জ আছে। আর আমাকে যদি এই বাড়িটা ধরুন আমি 16,000 টাকা দিয়ে বাড়িটা ভাড়া নিলাম, হ্যাঁ, আপনার তো লাভ। এবার আমি যদি এই বাড়িটা কিনলাম তাহলে তো আমার ইএমআই এর চেয়ে অনেক বেশি হবে। হ্যাঁ, প্লাস আপনি তো লুজার হচ্ছেন না। আপনি দেখুন, আপনি তো ওই 3%-এর খরচা করছেন। পয়েন্ট তো হ্যাঁ, বাত তো সেই তো এটা হলো লজিক, কিন্তু লাইফ তো একটাই। লাইফে লোন করব না, সব কিছু করবো না, দিয়ে একদম টাইট সিচুয়েশনে থাকবো, এটা তো জীবন নয়। তো আমি বাড়ি এসে একটা নিশ্চিন্তে ফ্যামিলির সঙ্গে থাকবো, সেখানেও যদি গজর গজর শুনি যে এই জীবনে কিছুই করতে পারলেন না, নিজেদের একটা বাড়ি হলো না, আমি প্র্যাকটিক্যাল কথা বলছি। ঠিক। তো আপনি কতদিন সেটাকে মানবেন? এটা ক্লাস অফ পিপুল আছে, তাদের কাছে এটা খুব জলভাত। আমাদেরই অনেকজন আছেন আমাদের সঙ্গে অ্যাডভাইসারিতে যুক্ত, তারা কিন্তু এটা নিয়ে কোনো রিড নেই, ভালো চলছেন, কিন্তু আমরা পারবো না। তো সেই জন্য এটা লজিক্যালি ঠিক, খুব ভালো, কিন্তু একটা বাড়ি যদি না করতে পারি তাহলে কি করলাম, এরকম একটা ব্যাপার আছে। এবার আরেকটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, বলুন। সেটা কিন্তু হলো আপনার লোনের আরেকটা জিনিস বাকি আছে, ব্যাড লোনটা। ব্যাড লোন, আচ্ছা হ্যাঁ, ব্যাড লোনটা শেষ করি তারপরে এটাতে আসছি। আচ্ছা, এইবার বুঝলাম বাড়ির ব্যাপারটা, মানে এই একটা সেগমেন্ট অফ লোন হলো গুড লোন, তার মধ্যে হাউস বিল্ডিং লোনটা গুড লোন, বিজনেস লোন গুড লোন, বিজনেস লোন গুড লোন, আর কি লোন আছে যেগুলো গুড লোন? মোটামুটি এইগুলোই গুড লোন। ব্যাড লোন কি? ব্যাড লোন বাকি সব, গাড়ি কিনবো, পার্সোনাল লোন তো মানে এড়িয়ে যাওয়া উচিত, সবচেয়ে খারাপ, হাত না দেওয়া উচিত সব থেকে। কেন? কারণটা কি? হাই রেট অফ ইন্টারেস্ট। আর আপনি যেটাকে নিচ্ছেন তার পরিবর্তে সেটা দিয়ে যা নিচ্ছেন সেটা ডেলি নিডসের জন্য নিচ্ছেন, তার মানে ওই 100 টাকার ইনকাম করে আমি 120 টাকাটার লোন নিচ্ছি। তাহলে ওটা ডিলেড গ্র্যাটিফিকেশন। যদি পার্সোনাল ফাইন্যান্সে যে যতটা ডিলে করে গ্র্যাটিফিকেশন পাবে, মানে আমি যদি 100 টাকার জিনিসটা আমার রোজগার নেই, আমি 6 মাস পরে কিনি কি 1 বছর পরে কিনি, তাহলে কিন্তু আমার লোনটা করতে হচ্ছে না। তারাই কিন্তু ফাইন্যান্সিয়ালি স্ট্রেস ফ্রি থাকেন। তার জন্যে কি করা দরকার, না আপনি না আপনার কিচ্ছু করতে হবে না। দেখুন, কিছু তো একটা করতে হবে আমাকে পেন থেকে মুক্তি পেতে গেলে। আমি কিছু করব না, যেমন আছি তেমনি থাকবে, আর অথচ আমার পেন হবে না, এ লুনাটিক এক্সপেকটেশন, তাই না? গম ভাঙার মেশিনে আমি গম ঢালবো, তা ও কী বেরোবে? সুজি বেরোবে? ও তো আটাই বেরোবে না। তা আমি যা করছি তাই করে যাব, কিছু চেঞ্জ করবো না, তাহলে তো হবে না। তাহলে কিছু তো চেঞ্জ করতে হবে, কিছু করতে হবে না, বিরাট কিছু কাজ করতে হবে না। আপনি টাকাটা কোত্থেকে আসছেন তাকে কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছেন, ওর আসার রাস্তাটা, আমি এই স্যালারি পাচ্ছি, এবং সেটাকে যতটা পারি বার্গেনিং করে বাড়ানোরও চেষ্টা করি, এই টাকাটাকে আসাটাকে, ওটার ওপরে আমরা ফুললি কনসার্ন, পুরো মনিটর করি, এবং বেশি কাজও করি অনেক সময় যাতে বেশি টাকা আসে। কিন্তু টাকাটা যাচ্ছে কোথায় ওঠাতে আমাদের কিন্তু কোনো লক্ষ্য নেই। সে এবার আপনি ভাবুন, বাড়িতে ঘরে ঢুকছে আপনার লোকজন, আপনি খুব ছেকে ছুকে পাঠাচ্ছেন, বেরিয়ে যাওয়ার সময় কি হচ্ছে দেখছি না। তো এবার এখন আবার অনলাইন হয়ে গেছে। তো আমি আপনাদের আগের এপিসোডে এই কথাটা বলেছিলাম, আমাকে একজন বলেছিল, সেটাই বলছি, যে আমরা আগেকার লোক একটা কথা ছিল কি জানেন তো, থুতু দিয়ে টাকা দিয়েছি, আমি কিন্তু সবটা গুনে টাকা দিয়েছি, এরকম একটা কথা ছিল না? তো আজ সেই টাকা দেওয়ার পেন, মানে একজনকে টাকা দেবো, আমি সেই পকেটে করে নিয়ে গেছি, কি থলি করে নিয়ে গেছি, ভেতরের পকেটে নিয়ে গেছি, বুক পকেটে, এখানে বাসে কেড়ে নেবে, কে চুরি করে নেবে, এসব অনেক গল্প ছিল। এর একটা বড় পেন ছিল লোককে টাকা দেওয়ার। আরে অবশ্যই, আগেকার দিনে ট্রাভেল করার সময় আমি দেখেছি বিভিন্ন জায়গায় টাকা নিয়ে বিভিন্ন মানে ডিস্ট্রিবিউট করে টাকাটা নেওয়া হতো একদম। তো এবার এখন তো একটা ওটিপি, একটা ক্লিক, কোনো পেন নেই, তাহলে খরচটা হবে না কেন? তাহলে এর জন্য করা দরকার কি, একটু বাজেটিং করা,
এই বাজেটিং টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ হয়ে গেলে এক্ষুনি অনেকজন বন্ধ করে দেবেন আপনার ভিডিও, কিন্তু যে এই জ্ঞানের কথা আরম্ভ করেছে না, কিচ্ছু নয়। একটু আমার খরচ যেগুলো যাচ্ছে, যে কষ্ট করে আমি টাকাটা রোজগার করছি সেটা যাচ্ছে কোথায় যাচ্ছে একটু নোট ডাউন করা, বা একটু মানে নিজের চোখের সামনে আনা। আচ্ছা, বহু অ্যাপ আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক, সেগুলোর মাধ্যমেও রাখা যেতে পারে, যে একবার চোখ বুলোনো যে আমার কি কি খরচা হলো, কি কি কোথায় কোথায় টাকাটা গেল, একবার, বেশি নয়। এটা নিয়ে ম্যানিয়াক হতে হবে না। আর কোনগুলো অ্যাভয়েডেবল, কোনগুলো আনঅ্যাভয়েডেবল। আমি একটা কথা বলি, আমি একটা সময় কি করতাম, শুরু করেছিলাম খরচা করতাম, খরচা করে না দেখতাম না কি খরচা হচ্ছে, ইচ্ছা করে দেখতাম না, দেখলে মনে হবে, দেখলেই আমার ভয় লাগবে মনে হয়, এটা আমি করতাম, কিন্তু উইচ ইজ ভেরি ব্যাড। না, ওইটা না দেখলে লিখে কোনো লাভ নেই। হ্যাঁ, রেকর্ড করলাম, দেখুন বাড়াবাড়ি হয়ে যাবে। এরকম অনেক মানুষ আছেন যাদের ইনকাম খুব কম ছিল, তাদের খরচা এই যে আপনি বলছেন অনেক খরচায় ডুবে গিয়েছিল, তারাও কিন্তু যখন একটা টাইমের পর কিছুতেই কিছু করতে পারছেন না, কোনোভাবে হোক যুক্ত হয়েছিলেন, তাদেরকে আমরা 1 বছর ধরে এভাবে বুঝিয়ে বিভিন্নভাবে এডুকেট করে বুঝিয়ে করে অনেকজন কিন্তু রিকভার করে নিয়ে আজকে বিরাট কিছু করে ফেলেছেন এই এক পদ্ধতিতেই। আগে তো মাইন্ড আমায় মানতে হবে যে এটা করলে আমার ডিস্ট্রাকশন হচ্ছে, ঠিক, যে এই নেশা ভাঙ করছে, তারও তো মুক্তির জন্য বিভিন্ন কাউন্টার করা, মানে দোকান করা আছে, রিহ্যাবিলিটেশন সেন্টার, রিহ্যাবিলিটেশন হচ্ছে তো। তো যিনি এই ট্র্যাপে জড়িয়ে গেছেন, তিনি যদি মনে করেন যে না এখান থেকে আমায় বেরোতে হবে, নাহলে আমি আস্তে আস্তে আমার এন্ড পয়েন্টের দিকে যাচ্ছি, আমি আর যত দিন যাচ্ছে কিন্তু আমি কিছুটা যেটা আমার এন্ড পয়েন্ট সেদিকে আমি এগোচ্ছি, এগুলো ভাবার ব্যাপার আছে, রাইট। তো এগুলো ভাবেন, অনেকে ভাবেন না। আরেকটা লোন নিয়ে, লোনের পার্টটা শেষ করার জন্য একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হলো আমার এক সময় একদম শুরুর দিকের জীবনে যখন আমি কেরিয়ার শুরু করেছিলাম, আজ থেকে সেটা অনেক বছর আগে, সেই সময় একটি পার্সোনাল লোন এবং 2টি ক্রেডিট কার্ড আমি নিয়েছিলাম, এবং সেটাতে তারপরে আমার যেহেতু কেরিয়ার পাথটাই বদলে যায়, তাতে সেটা নিয়ে বহুত সমস্যা হয়, এবং তাতে আমার সিবিল স্কোর সম্পর্কে আমার মনে হয় আজকাল সবাই মোটামুটি কম বেশি জানে, সিবিল স্কোরটা খুব নেমে গেছিল। এবং তারপর আমার মনে হলো, এটা আপনি ঠিক কি ভুল আমাকে বলুন, আমার মনে হলো যে আমার সিবিল স্কোরটা ঠিক করা উচিত, এবং তার জন্য যেটা আমি করলাম সেটা হলো আমি খুব ছোট ছোট কিছু লোন নিয়ে ঠিক টাইমে পেমেন্ট করলাম, করতে এখন আমার সিবিল স্কোর খুবই ভালো, মানে ইটস মোর দ্যান 800। হ্যাঁ, তাহলে এখান থেকে আরো একটা কোশ্চেন বেরিয়ে আসছে যে লোন একদম না নেওয়াটা ব্যাড। এটাই আমি সেই প্রশ্নটাতেই আসছি। এবার আমি আরেকটা জিনিসই বলছি, এই সেম জিনিস আমার সঙ্গে মানে করতে গিয়ে আমি দেখলাম আরেকজন, আমারই এক বন্ধু, সে লোন নিতে গেছে, বলছে আপনার তো সিবিল 0, আপনি তো কোনদিন লোন নেননি, তো আপনি লোন পাবেন না, এবং তার বয়স এখন 38 বছর বয়সে, 8 ইয়ার্স বয়সে সে কোনো লোন পাচ্ছে না, অথচ তার একটা লোনের দরকার একদম। এবার এই ব্যাপারটা সম্পর্কে আপনার কি মনে হয়, যেটা আমি করেছি সেটা কি ঠিক, বা সেটাই কি করা উচিত? একদম করেছেন তো, বাই চান্স জেনে না জেনে করেছেন, দিয়ে তারপরে কিন্তু যেটা করেছেন একদম ঠিক কাজ করেছেন, তাতে আপনার স্কোরটা ভালো হয়েছে। গুড লোন নেওয়া উচিত ওই জন্য, সেখানে আপনার স্কোরিংটা ভালো হবে। এবার আমার কন্ট্রোল যদি না থাকে, বলা যাবে কি, ধরুন যে সমস্ত ছেলেমেয়েরা ফার্স্ট নেশা খাওয়া বিড়ি খাচ্ছে, সে কিন্তু খায় একটা প্রথম, তার বন্ধু দেয়, তারপরে সে বিড়ি খোর হয়ে যায়, তাই না? এর যদি কন্ট্রোল থাকে, আপনার কন্ট্রোল ছিল, আপনি কিন্তু বেরিয়ে গেছেন। আর যদি কারুর আমি এখান থেকে বলে দেবো দিয়ে কিন্তু বিপদে পড়ে যাবো, যার কন্ট্রোল নেই, সেই সিভিল স্কোর করতে গিয়ে লোনে জড়িয়ে গিয়ে ওই ট্র্যাপে পড়ে গেল, তখন কি হবে? হ্যাঁ, এটা একটা ব্যাপার আছে। আর দ্বিতীয় আর একটা বলেন ক্রেডিট কার্ড। দেখুন, ক্রেডিট কার্ড থাকা খারাপ নয়, ক্রেডিট কার্ড খুবই উপযোগী এবং ভালো, যদি ওই একই জিনিস আমার কন্ট্রোল থাকে, আমি গুড পারপাসে ইউজ করি, আমার কাছে টাকা থাকা অবস্থায় আমি কিনছি, কিছু ডিসকাউন্ট পাবো, কিছু ইত্যাদি ইত্যাদি, তার জন্য ওকে ভালো। আদারওয়াইজ এটাও একটা ব্যাপার, অনলাইন ছাড়াও এটাও একটা ব্যাপার, অনেকে না পকেটে 5টা ক্রেডিট কার্ড 6টা ক্রেডিট কার্ড নিয়ে ঘুরছে, মানে পকেটে আমি অ্যাটম বোম নিয়ে ঘুরছি, দিয়ে বলছে আমি নিজেকে কন্ট্রোল করব। এটা অনেক ক্ষেত্রে সেরম হয়ে যায়। তো এই নিজের কন্ট্রোলটাকে যদি আমার নিজের যতটা, তার ওপরে আমি অন্যকে দেখে কেন নিচ্ছি একটা ক্রেডিট কার্ড, আমার বুঝে নিতে হবে যে আমার কন্ট্রোল খুব একটা ভালো নেই। আমি যদি মলে ঢুকি কিছু না নিয়ে আসবই না, এবং
হ্যাঁ, তাহলে আমাকে অনেকেই আছে এরকম, অনেকেই আছে, এবং অনেকে এরকম আছে জানেন তো, তাদের মাসের জিনিস মলে কিনতে জানিতে। আমি কতজনকে বলেছিলাম, দেখুন আপনি না অনেক আমাদের সঙ্গে যুক্ত অনেক হাউস হোল্ড আছে, তাদের মধ্যে যারা ফিমেল মেম্বার আছে, খুব আমাদের সঙ্গে ভালো রিলেশন, অনেক দিনকার অ্যাডভাইসারি আছে। আমি বলেছিলাম দেখুন আপনি না খেয়ে দিয়ে যাবেন পেট ভর্তি করে, হ্যাঁ। তো ওর যে বাজেটিংয়ে দেখা যাচ্ছিল ওইখানে একটা জায়গা ওর অ্যাভয়েডেবল দরকার আছে। তা মার্কেট করতে গিয়ে খিদে পেয়ে যায়, তা কী করবেন উনি? তো তাতে ওই ছোট, দেখুন ছোট ছোট জিনিসকে মানুষ ইগনোর করে। আমি একটা কথা বলবো, আপনি কোথাও দেখেছেন এত বছর বয়সে যে হাতি কামড়ে মানুষ মারা গেছে? কিন্তু মশা কামড়ে মানুষ মারা যায়। ছোট ছোট ফাইন্যান্সের জিনিসকে ইগনোর যিনি করেছেন তিনি কিন্তু বিপদে পড়লেন। সবাই বড় বড় দেখছে, অমুক জায়গা করলে এই পাবো, তমুক জায়গা করলে এই পাবো, এই পাবো। স্মল জিনিসকে ইগনোর না করা, তাহলে কিন্তু অনেকটা মেকআপ হয়ে যায়। তার মানে যার এই কন্ট্রোল, প্রথম কথা হলো কন্ট্রোলটা খুব জরুরি যে কোনো ফিনান্সিয়াল ব্যাপারেই, এটা হলো প্রথম টেক অ্যাওয়ে। আরেকটা হলো যে যদি লোন নিতে হয় তাহলে এমন লোনই নেওয়া উচিত যেটা সাধ্যের মধ্যে এবং আমি ঠিক সময় শোধ করতে পারার একটা বেসিক সিকিউরিটি, অ্যামাউন্টও বড় নয়, বেসিক একটা সিকিউরিটি আমার কাছে আছে। একদম এরকম অবস্থাতেই আমি লোনটা নেবো, যে মাসে আমার এই টাকাটা দিতে হবে, আমার ইনকাম হয়তো তার 4 গুণ একদম বা 5 গুণ, তাহলে আমি ওই অ্যামাউন্টটা অ্যাফোর্ড করতে পারি, তাই তো? এটাই বেসিক ব্যাপার। ধরুন আপনাকে বলছি আপনি গাড়ি কিনেছেন, এবার গাড়িটা কিনে না চালাতে গিয়ে খালি এখানে ঠকা মারছেন, ওখানে ঠকা মারছেন, দিয়ে তো মুশকিল। তাহলে রাস্তা কি, আপনাকে একটা ড্রাইভার রাখতে হবে, আর নাহলে নিজেকে শিখতে হবে ভালো করে। হ্যাঁ, ওই দুটোর একটা, নাহলে গাড়ি না চালিয়ে। তো আমার লোনের ওপরে কন্ট্রোল নেই, আমার খরচের উপরে কন্ট্রোল নেই, তাহলে আমাকে কী করতে হবে? একজন কোনো ভালো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের সঙ্গে কথা বলতে হবে। সে আমাকে সবসময় একটা ব্রেক দিয়ে দিতে পারে, যেটা করো না ভাই, করলে তোমার অসুবিধা হতে পারে, মানে গাড়িটা ঠুকবে না আর কি, পরিষ্কার এই সিম্পল করে করা, সিম্পল ব্যাপার। আচ্ছা, বাই দ্য ওয়ে আপনাদের এখানে নিচে ডিটেল দেওয়া থাকবে, এবং আমি অলরেডি ওনার থেকে ফিনান্সিয়াল অ্যাডভাইজার যা পেয়েছি তাতে আমি যথেষ্ট উপকৃত হয়েছি, সেটা নিয়ে আর আলাদা করে আপনাদের বলতে পারবো না। কিন্তু যদি কানেক্ট করতে হয় তাহলে নিচে নাম্বারটা দেওয়া আছে, অবশ্যই কানেক্ট করবেন। কারণ আমার মনে হয় যেরকম আমাদের রোগ হলে ডাক্তারের কাছে যাই, এটা না, এই ফিনান্সিয়াল ব্যাপারটা আমার একটা মনের রোগের মতো মনে হয়। আপনি বুঝেছেন বলে ভাবছেন। হ্যাঁ, এবার এটা মনের রোগের মতো মনে হচ্ছে আমার এখন। মনে হচ্ছে কি হয়, অনেক সময় আমাদের হাঁটু ব্যথা হলো, আমরা গেলাম ডাক্তারের কাছে, আমার হাঁটু ব্যথা, আমাকে এটা ঠিক করে দিন। আবার এদিকে মনের একটা অদ্ভুত অসুবিধা হচ্ছে, আমরা যাচ্ছি না ডাক্তারের কাছে। কেন না? মনের সব কথা ডাক্তারকে বলবো না। এই ফিনান্সিয়াল, আপনার কাছেও কিছু লোক কিন্তু এই কারণে নাও যেতে পারে, না আমার না সব কথা বলবো না। কিন্তু পয়েন্টটা হলো আলটিমেটলি ডাক্তার দরকার বা ড্রাইভার দরকার, কারণ সবটা আমরা জানি না। ঠিক, এটা আমার অভিজ্ঞতা থেকেই আমি বললাম। আপনাদের সেই কানেকশনটা যদি করতে হয় তার ডিটেল আপনাদের কাছে দেওয়া থাকবে। লোন নিয়ে মোটামুটি আমরা একটা ওভারঅল একটা ডিসকাশন করলাম, এবং সেটা বেশ আমার মনে হয় খুব ইউজফুল একটা ডিসকাশন। কারণ এই মুহূর্তে মানুষে এই জিনিসটা নিয়ে কিন্তু বেশ জর্জরিত হয়ে আছে। নেক্সট কোয়েশ্চেনটা দেখুন, যাদের কাছে টাকা আছে তারা তো ঠিক আছে, তাদের তো ইনভেস্টমেন্ট নিজের মতো করে, তারা নিজের মতো করে ম্যানেজ করে নেয়। কিন্তু সাধারণ মানুষ যার 20-25 হাজার টাকা ইনকাম, বা ধরুন 30 হাজার টাকা ম্যাক্সিমাম ইনকাম, এই ধরনের মানুষরা ইনভেস্টমেন্ট কি করতে পারেন, বা ইনভেস্টমেন্ট করার কি তাদের কাছে অপশান আছে? আর যদি পারেন তাহলে কি এই ধরনের ইনকামের মানুষরা বড় টাকা করতে পারেন? ঠিক, এই প্রশ্নটা না খুব ভালো প্রশ্ন। দেখুন, যেটা আপনি বললেন না, যাদের পয়সা আছে, টাকা পয়সা আছে, তাদের জন্য অনেকে আছে, তাদের জন্য ব্যাংক আছে, বড় বড় ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানি আছে, বড় বড় অ্যাডভাইসার আছে, অনেক কিছু আছে। কিন্তু যাদের একটু আপনি বললেন যে ইনকামটা সেইভাবে নয়, 20, 25, 30 যাই হোক একটা ইনকাম, তাদের জন্য সেইভাবে কিন্তু কেউ নেই। আর দ্বিতীয় হয় কি জানেন তো, তাদের একটা সেলফ কনফিডেন্সেও একটা অভাব ঘটে, যে আমি কি তো ইনভেস্ট করতে সেরকম টাকা পারবো না, আমি কি অমুকের কাছে যাব, আমি কি বলবো, একটা ভয় খান। তাদেরকে সেই ব্যাংকের লাইনে পিছনে দাঁড়াতে হয়, পোস্ট অফিসের লাইনে দাঁড়াতে হয়, ইন্স্যুরেন্সের লাইনে দাঁড়াতে হয়, চিরকাল সব জায়গায় লাইনের পিছনে থাকছেন। এই জায়গাটা আমার ব্যক্তিগতভাবে আমার খুব খারাপ লাগে। আমাদের কিন্তু এই জায়গাটার উপরে আমরা খুব জোর দিই, যে এই যে অল্প অল্প টাকা আছে এটাকে আমরা আলাদা প্রায়োরিটি দিই। কারণ এই মানুষটার জন্যে ওই ফ্যামিলিতে অনেকগুলো মানুষ কিন্তু আপলিফ্ট হয়ে যাবে যদি একটু মানে আমাদের কাছ থেকে জেনে যদি তিনি কিছু করতে পারেন। রাইট।
তো এবারে হচ্ছে যে তারা কি ইনভেস্ট করতে পারবেন না এরকম ধরুন আপনি বললেন 25,000 টাকা ইনকাম, ধরুন সেটাই যদি ধরি, সবাই ইনভেস্ট করতে পারবে। তো ইনভেস্ট কি করে মানুষ করে, যে ইনকাম করার পর একটা সারপ্লাস যেটা হয়, খরচ করার পর সারপ্লাসটাকে ইনভেস্ট করে। এই তো মোদ্দা কথা। তাহলে আমাকে ইনকামটা নিয়ে আমি আগেও বলেছি যে ইনকামটা নিয়ে তো আপনি ভাবছেন, কিন্তু আপনি ভাবুন এক্সপেন্সেসটা নিয়ে। যে এক্সপেন্সেসটা যদি আমি কম করি তাহলে আমার সারপ্লাসটা হবে। যদি আমি কম করতে পারি, ওই একটু আগে আমি বললাম বাজেটিং করা বা ইত্যাদি ইত্যাদি করে আমাকে ওই জায়গাটায় যদি আমি করতে পারি। আর দ্বিতীয় আর একটা করা যেতে পারে যে আমি যখন বুঝতে পারছি আমার ইনকাম কম, তাহলে আমাকে এটাও বুঝতে পারছি যে আমি যদি কিছু আলাদা করে স্কিল বাড়াতে পারি, তাহলে হয়তো 1 বছর পর কি 1.5 বছর পর কি 2 বছর পর আমি টু সাম এক্সটেন্ট ইনকাম বাড়াতেও পারি। তাহলে আমাকে তার জন্য একটা টাইম দিয়ে নিজের পিছনে ইনভেস্ট করতে হবে, তার জন্য অল্প করে। ইনভেস্ট তো আপনি করতেই পারেন, সেটা নিজের জন্য আগে ইনভেস্ট করুন, যে নিজের স্কিলটাকে বাড়ান। কোথায় আপনি টাকা রেখে ইনকাম করবেন, রিটার্নের হবে, ওগুলো আছে, দিন পালাচ্ছে না। আগে নিজের জন্য ইনভেস্ট করুন, নিজের স্কিলটাকে বাড়ান। স্কিল আপনাকে এনে দেবে ইনকাম এনে দেবে ওয়েলথ। তো এই বেসিক জায়গাটাকে ভুললে চলবে না। এবার ধরুন আপনি ঠিক আছে স্কিল বাড়াচ্ছেন, ইনকামও করছেন আস্তে আস্তে করে, তো ধরুন 25,000 টাকা। তো আমি একটা থাম রুল বলি, কারণ এই যে আপনি বললেন আপনি কি বলবেন, দেখুন অ্যাডভাইস দেওয়া যায় 1 to 1, অ্যাডভাইস তো 1 to many দেওয়া যায় না। তো কারণ প্রত্যেকের অ্যাডভাইস কাস্টমাইজ তো। হ্যাঁ, তার ইনকাম আলাদা, এক্সপেন্স আলাদা, ডিমান্ড আলাদা, রিকোয়ারমেন্ট আলাদা, তার সিচুয়েশন আলাদা, তার মাইন্ডসেট আলাদা, সবই আলাদা। হতে পারে না এটা। তো সেক্ষেত্রে আমি এখানে যেটা বলছি এটা একটা থাম রুল হিসেবে বলছি। আপনি যিনি শুনছেন, আপনাকে বলছি যে আপনি কিন্তু আপনার অ্যাডভাইসারের সঙ্গে কনসাল্ট করে যা কিছু করবেন। এটা কিন্তু আমার ডিসক্লেমার হলে না হয় আমাকে দোষ দেবেন, না হলে এই চ্যানেলকে দোষ দেবেন যে এইসব কী সব লোকানো ভুলভাল বলে দিয়ে চলে গেল। তো ধরুন একটা থাম রুল আছে ফাইন্যান্সে, 50-30-20 রুল। কিছু না, খুব সিম্পল জিনিস। তো 50 মানে আপনি আপনার যে ইনকাম হচ্ছে, আপনি আপনার যে নিড মানে রেগুলার এক্সপেন্ডিচারের জন্য আপনি 50% টাকা খরচা করতেই পারেন। ঠিক আছে, হ্যাঁ। তো এটা বাজেট করব আমি। আর আমার ওয়ান্ট মানে আমি কি শুধু রেগুলার এক্সপেন্ডিচারেই খরচ করবো? একটু আনন্দ করতে পারবো না? এন্টারটেনমেন্ট করবো, বেড়াতে যাবো, সিনেমা দেখতে যাবো, হ্যাঁ করতে পারি। তাহলে এখানে 30% আপনি করুন। এবার রইল 80% হয়ে গেল, রইল 20%। তাহলে আমার যদি 25,000 টাকা ইনকাম হয়, 20% মানে 5,000 টাকা। তো এই 5,000 টাকা আর যেন সরতে দেবেন না, এইটাকে নিয়ে আপনি ইনভেস্ট করুন। আর এইটাকে টাচই করা যাবে না, এটাকে টাচ করা যাবে না। মানে আমাকে ধরতে হবে যে আমার ইনকামই 20,000 টাকা, আমার ইনকামই 20,000 টাকা। তাই এইবার এই 5,000 টাকা আপনি দরকার হলে কোনো একজন অ্যাডভাইসারের সঙ্গে আলোচনা করে নিতে পারেন, করে নিয়ে আপনি করতে পারেন। আমি নিজে একজন অ্যাডভাইসার বলে এটা বলছি তা নয়, আপনি একজন ড্রাইভারের নিয়ে গাড়ি চালান যাতে ওইটা না স্লিপ করে আপনার কোনো সময়তে। এবার তিনি আপনাকে ওটার কিভাবে করবেন না করবেন সব বলে দেবেন। আমার ব্যক্তিগতভাবে সাজেশন হচ্ছে, যদি আপনি এইভাবে শুরু করতে চান, তাহলে আগে ফার্স্ট কী করুন, ওই 5,000 টাকাটাকে সেগ্রিগেট করুন, যে ফার্স্ট প্রোটেকশন নিন। আগে প্রোটেকশনের জন্য ইনভেস্ট করুন। প্রোটেকশন মানে ধরুন আমি 10 পা এগিয়ে গেলাম, প্রোটেকশন নিলাম না, 5,000 টাকা করে ইনভেস্ট করে আবার আমাকে পিছিয়ে আসতে হবে। যদি আমার একটা টার্ম ইন্স্যুরেন্স করা থাকে, তাহলে আমি কালকে যদি আমার ডেথ হয়ে যায়, কেউ তো জানে না, তাহলে আমার ফ্যামিলি বাঁচবে। তেমন আমি যদি বেঁচে থাকি তার জন্যে 5,000 টাকাটা তো করছেন, আপনি যদি না মরেন তার জন্যে তখন তো লাগবে, সেই জন্য তো 5,000 টাকা। কিন্তু যদি নাই বেঁচে থাকেন তাহলে তো লাগবে না, তাহলে ফ্যামিলি কী করে চলবে? তারপরে হচ্ছে একটা মাস্ট হেলথ ইন্স্যুরেন্স। এ নিয়ে কোনো দ্বিতীয় কিছু করবেন না, ভাববেন না। যেভাবেই হোক হেলথ ইন্স্যুরেন্স করুন। আর ওই হেলথ ইন্স্যুরেন্সটাকে নিয়ে যেন এরম ভাববেন না ওটা অফিস থেকে দিয়ে দেবে, অমুক তমুক এইসব ভাববেন না, ব্যাংক থেকে নিয়ে নেবো। কেন বলছি? এই একটা প্রোডাক্ট আপনি যতদিন বেঁচে থাকবেন ও আপনার সঙ্গে থাকবে, আপনার মিসেস যতদিন বেঁচে থাকবে ততদিন আপনার সঙ্গে থাকবে, আপনার ফ্যামিলি যতদিন থাকবে ততদিন আপনাকে বাঁচাবে সে। সেজন্য এই প্রোডাক্টটাকে কোথায় গেলে সস্তা পাবো আর কোথায় গেলে এই সব দর করতে যাবেন, এটা মোবাইল কিনছেন না বা গাড়ি কিনছেন না, এইটাকে আমি খুব জোর দিয়ে বলতে চাইলাম এই কথাটাকে। তাহলে টার্ম ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, তারপরে একটা এমার্জেন্সি ফান্ড তৈরি করুন নিজের।
কারণ আপনি তো ইনভেস্ট করছেন কি ফিউচারের জন্য। ফিউচারকে এগোতে গেলে আগে বর্তমানেই তো অনেক সিচুয়েশন আসবে। তাহলে একটা এমার্জেন্সি ফান্ড বানান, সেটাকে নিয়ে করুন। তারপর আপনি আস্তে আস্তে করে এগুলোকে ইনভেস্টমেন্টের দিকে এগোন অ্যাজ পার ইউর গোল। আর আমার মনে হয় এটা একটু আর্লি শুরু করা উচিত। এটা যতটা আর্লি পড়া যায় ততটাই ভালো। দেখুন একদম প্র্যাকটিক্যালি বলি, দেখুন আপনাকেই বলছিলাম, বলতে বলতে আমার মনে পড়ছে, সেটা হচ্ছে আমাদের সঙ্গে এরকম কত মানুষ যে আছেন যাদের এইরকম পজিশন আর কি, কম ইনকাম ইত্যাদি ইত্যাদি। আমাদের মানে আমি আমাদের বলছি, এটাকে আমাকে বারবার বলছি যে এটাকে আমাকে ভুল বুঝবেন না। আমি যে কাজটা করি সেটাই আমি এক্সাম্পল হিসেবে বলতে পারি, আমি তো অন্যেরটা নিয়ে বলতে পারবো না। তা সেখানে এরকম একজন মানুষের কথা বলি, আমার মুখটা ওনার মনে পড়ছে বলে, তিনি একটা জুট মিলে চাকরি করতেন, কাজ করতেন, অনেক দিন আগেকার কথা বলছি কিন্তু অনেক বছর। তা তার যিনি ম্যানেজার ছিলেন, তো তিনি আমার সঙ্গে অ্যাকচুয়ালি অ্যাডভাইসারিতে যুক্ত ছিলেন। তিনি বললেন যে এর ব্যাপারটা একটু দেখে দিও, এ অল্প পয়সা রোজগার করে কিন্তু এ কিছু করতে চাইছে। তো ওনাকে বসে অনেক আলোচনা করা হয়েছিল। উনি বললেন আমার তো রোজগার সেরকম না, আমি কিছু করতে পারবো না। তখন আমি ওনাকে বলেছিলাম, ধরুন আপনার রোজগার যদি 2000 টাকা কমে যায় কোনো কারণে, কোম্পানি কমিয়ে দেয় আপনি কি করবেন আমাকে এটা বলুন। উনিও ওনার মিসেস আছেন, খুব নিডি ফ্যামিলি। তো উনি বলেছেন 2000 টাকা যদি কমে যায় তাহলে তো খেতে পাবেন না। আমি আবার ভাবুন 2000 টাকা কমে গেলে আপনি খেতে পাবেন না, আপনাকে রাস্তায় দাঁড়াতে হবে বাটি নিয়ে। তখন বলছেন না তা নয়, হ্যাঁ চলে যাবে তো, কালকে আপনি ভেবে নিন, আপনি অফিস গেছেন, বলেছেন 2000 টাকা কম হয়ে গেল আপনার রোজগার, আপনি কী করবেন, চাকরি যাবেন না? না তা তো যাবই। হ্যাঁ চলো ওই 2000 টাকাটা দিয়ে জমান। উনি কিছুতেই খুঁজে পাচ্ছিলেন না কোথা থেকে জমাবো। ওই 2000 টাকাটাকে একটা জায়গায় জমালাম, জমিয়ে তার একটা টার্ম ইন্স্যুরেন্স করে দিলাম। আবার ওই 2000 টাকাই চলছে, কিন্তু তারপরে সেটাকে একটা হেলথ ইন্স্যুরেন্স করালো, তারপর তার ইনকাম বাড়লো। এবার তো না এই করতে 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 যে ইনকাম বাড়লো 2000টা 3000 হতে পারে, এরম করে বাড়ছে আস্তে আস্তে করে। এই করতে করতে আজকে ওই ভদ্রলোক, এরা অনেক বছর আগেকার কথা কিন্তু বলছে, আমার তো এই ইন্ডাস্ট্রিতে 22-23 বছর হয়ে গেল, একদম প্রাইমারি স্টেজে। তো আজকে উনি রিটায়ার হয়ে গেছেন, বয়স হয়ে গেছে ওনার, এবং ওনার ছেলে মেয়ে, তারা ছেলে পুনেতে চাকরি করে, আর মেয়ে একজন আইটি কোম্পানির সঙ্গে বিয়ে হয়েছে ছেলের সঙ্গে, ও আছে অস্ট্রেলিয়ায়। এবং উনি কিন্তু ওদের একটা পয়সাতেও ডিপেন্ড করেন না, উনি ওনার নিজের জমানো পয়সায় উনি এবং ওনার মিসেস রিটায়ারমেন্ট লাইফ কাটাচ্ছেন। বাহ, কতটা ভালো অর্গানাইজড হয়েছে। এটা কিন্তু গল্প নয়, এরকম অনেক ঘটনা আছে কিন্তু। তো এইটা ভাবে করা যায়, কোনো অসুবিধাই কিন্তু আমার মনে হয় আমার মনে হয় আজকের দিনে অবধি পার্সোনাল ফিনান্সের অ্যাডভাইজার বা অ্যাডভাইজারদের প্রয়োজনীয়তা এই মুহূর্তে যতটা আছে, ততটা মানুষ পার্সোনাল ফিনান্সিয়াল অ্যাডভাইজারের কাছে যাচ্ছে না। এটা কিন্তু আপনার সঙ্গে কথা বলে আরও বেশি মনে হচ্ছে, কারণ আমার মনে হয় প্রত্যেকেরই অ্যাকচুয়ালি পার্সোনাল ফিনান্স অ্যাডভাইজার দরকার। কারণ ওই পার্টিকুলার পার্টটায় তো অন্য কেউ আমাকে এসে কিছু বলছে না। ধরুন কেউ যদি ওই 5000 টাকা যেটা বললাম না, ওই সব কিছু করে নিল, দিয়ে এবার ওই 5000 টাকায় যদি সে জমায় কোনো মিউচুয়াল ফান্ডে কোথাও থেকে একটু জমালো, প্রতি মাসে 5000 টাকা করে দিচ্ছে, প্রত্যেক বছর ওনার তো ইনকাম বাড়বে প্রত্যেক বছর। তা যা বাড়ছে তার, আমি সবটা জমাতে বলছি না, আমি প্র্যাকটিক্যালি বলছি 10% করে বাড়াক ওটাকে। 5000 টাকা এবার যা ইনকাম বাড়ছে তার 10% করে ওটাকে ইনক্রিজ করুক, 20 বছরে 1 কোটি টাকা হবে। আমি জানি যারা শুনছেন তারা বলবে এ কী করে হয়, আপনি ক্যালকুলেটারে ফেলুন এবার, দিয়ে দেখুন যে হ্যাঁ তাই হবে। এতটাই ইজি। যিনি ভাবছেন যে আমার ইনকাম কম, আমি ইনভেস্ট করতে পারবো না, তার জন্য আমি বলছি আপনি এটা ভাববেন না। আপনার রোগ সারবে না কে বলেছে? আপনি একজন ডাক্তারের কাছে যান, দিয়ে দেখান রোগটাকে, উনি আপনাকে এক্সামিন করে ঠিক রোগটা সারবে। আপনি টাইম ওষুধগুলো ঠিক করে খান, তেমনি আপনাকে যেরমভাবে তিনি গাইড করছেন তারটা মেনে চলুন, আপনিও কোটিপতি হবেন, ইজিলি হবেন। অনেক মানুষ হয়েছে, এই মাত্র যার গল্প বললাম তিনি কিন্তু কোটিপতি। শুরু করেছিলেন 2000 টাকা দিয়ে। কারণ একটা আমি বলেছিলাম, বারবার বলে ফেলবো, সেটা হচ্ছে যে লিমিটেড পিরিয়ড অফ ইনকাম। আর একটা বলছি, আপনি যদি ওয়েলথ ক্রিয়েট করতে চান, টাকা আপনাকে ওয়েলথ ক্রিয়েট করে দেবে না। অনেকজন বলবে আমার তো টাকা নেই, এত এইসব কথা শুনে কি লাভ, ইত্যাদি ইত্যাদি। আপনি ভুল করছেন। শুনুন, টাকার থেকে টাকা আসবে না,
আসবে টাইম থেকে টাকা। আপনি কত টাইম ধরে ইনভেস্ট করছেন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আমি পরে সুযোগ পেলে সেটাকে বুঝিয়ে দেবো। কত টাইম নিয়ে ইনভেস্ট আমি ধরে ইনভেস্ট করছি। হ্যাঁ, আচ্ছা, এইবার তার মানে হলো যে এবার অনেকে বলতে পারে, ধরুন আমি তো এইসব করিনি, আমার তো প্রায় 35-40 বছর বয়স হয়ে গেল, এখন শুরু করলে কি হবে? কেন এই প্রশ্নটা তো আসতে পারে। 100 বার হবে। যেদিন শুরু করবে, আপনি যদি না শুরু করেন তাহলে কি হবে? তাহলে কি হবে সেটার উত্তর আপনি দিন, এবং সেটা কি হবে, ডিজাস্টারটা কি হবে সেটার আপনি উত্তরটা দিন। আমি আপনাকে বলবো, আপনি যে ডিজাস্টারে পড়বেন সেখান থেকে কিছুটা তো আপনি রেহাই পাবেন, অনেকটাই পাবেন, অনেকটাই পাওয়া যাবে, অনেকটাই হবে। এবার হবে না বলতে ডিপেন্ড করছে কি, আপনি যদি এখন একদম 25 বছরের মানুষ কেউ একটা ওই শুরু করেছেন তারটা দিয়ে কল্পনা না করেন, সে তো হবে না, আপনারও হবে। কিন্তু আমার মনে হয় 25-26 বছর যাদের বয়স এই মুহূর্তে, যারা যদি কেউ এই পডকাস্টটা দেখছেন, আমার মনে হয় তাদের দরকার আরো বেশি ফিনান্সিয়াল অ্যাডভাইজার। সবারই দরকার, তাদের তো আগে আরো বেশি দরকার, কারণ তাদের হাতে সব থেকে বড় সম্পদ রয়েছে কি বলুন তো, টাইম। যার 40-45 বছর হাতে, তার কিন্তু ওই 25-এর থেকে ইনকাম বেশি, হ্যাঁ, তার হাতে মানি আছে, কিন্তু ওই মানি দিয়ে তিনি অনেকটা করতে পারবেন, কিন্তু এর যেটা আছে সেটা হচ্ছে মারাত্মক টাইমটা খুব ইম্পর্টেন্ট। আমার মনে হয় যে এই সময় থেকে, যারা যদি এই সময় কেউ দেখে, তাহলে এই সময় থেকে আমার মনে হয় এই জিনিসটা শুরু করে দেওয়া উচিত, একদম করা উচিত। হ্যাঁ, এবার তো আপনি বলে দিলেন যে ঠিক আছে, আমরা ছোট ছোট করে ইনভেস্ট করে কোটিপতি হওয়া যাবে, এটা তো বললেন। এবার এর প্ল্যানিংটা কি, মানে কীভাবে প্ল্যান করবে একটা মানুষ যে আচ্ছা আমি এখন থেকে শুরু করব, যত টাকাই ইনভেস্ট করে আমি কোটিপতি হব, কোটি টাকা আমার চাই, এবার তিনি কিভাবে করবেন? কোটিপতি সবাই হতে চায়, হ্যাঁ একদম, অন্যায় হতো নয়, না একদম অন্যায় নয়, ঠিক। তো এখানে আবার আমি বলছি যে আপনি আমাকে প্ল্যানিংটা বলতে বললেন, তো আবার আমি ওই ডিসক্লেমারটা বলে দিচ্ছি, 1-to-1 প্ল্যানিং হয়, 1-to-many প্ল্যানিং হয় না। হ্যাঁ, কারণ মানুষ আলাদা আলাদা, প্রত্যেকের চিন্তাধারা আলাদা আলাদা। এই যে এইগুলো শুনছেন, প্রত্যেকে এক একজন এক একভাবে নিচ্ছেন, ঠিক তো এটাই হয়। তো তার জন্যে আমি এখানে যেগুলোকে বলছি, এখন বলতে চলেছি যেটাকে, তো এটাকে না, আমি এর আগের পডকাস্টে আমাকে বেশ কিছুজন বলেছিলেন একটা কথা, যে আপনি কিছু ডেটা দেখালেন না কেন, আমরা কিছু প্ল্যানিং আর একটু হলে ভালো হতো, সবটাই এরকম বললেন কেন? তো চলুন আমি এটাকে একটু ক্যালকুলেট করে বলি আপনাদের সামনে। তার মানে আমি কিন্তু একটা ক্যালকুলেটর খুলে ক্যালকুলেট করে আপনাদের সামনে বলছি, তার জন্য আমি হয়তো দেখে বলছি। তো ধরুন, তো কিন্তু আবার একটা বলছি ডিসক্লেমার, সেটা হচ্ছে আমি যেটা দেখাচ্ছি এটা আপনার হবে সেটা আমি গ্যারান্টি দিচ্ছি না, কিন্তু আপনাকে আপনার অ্যাডভাইসারের সঙ্গে কথা বলে নিতে হবে। তিনি আপনাকে খুব ভালো জানেন, আমি জানি না, কিন্তু আপনাকে চিনি না, তো পুরোটা হুবহু কপি করতে যাবেন না। এবং যদি আপনার কাছে সে অ্যাডভাইজারি নিতে আসে, তখন আপনি যেটা বলতে পারবেন, তখন এক্স্যাক্টলি তার জন্য হবে, একদম তাই, তিনি আপনাকে তার মতন করে দেবেন, একদম। তো ধরুন ঠিক আছে, কোটিপতি, তো ধরুন একজনের বয়স, ধরুন আমি ধরলাম 25 বছর, তো ঠিক আছে, তার বয়স 25 বছর। এবার তিনি ধরুন মাসে অল্প রোজগার, বলেছেন অল্প রোজগার, ঠিক আছে, খুব বেশি নয়, ধরুন তিনি মাসে ধরুন 5,800 টাকা করে তিনি জমাতে পারছেন, বেশ রাফলি, বেশ, যে এটা এনি অ্যামাউন্ট হতে পারে। তো তিনি মিউচুয়াল ফান্ডের কোনো ফান্ডে একটা 5,800 টাকা করে জমালেন। তো এবার যদি ওই ফান্ডটা ধরুন তাকে মানে 12% রিটার্ন দেয়, নর্মাল ওয়েতে এগুলো পায় অনেক, নর্মাল 12%, ঠিক আছে, যাই দিক না কেন। এবার যখন তার ওই ছেলেটির বা ওই যিনি ওই 25 বছর বয়সে করছেন, তার বয়স ধরুন হলো কত বছর, ধরুন 50, সবাই তখন আর্লি রিটায়ার হয়ে যেতে চাইছে, বেশি কাজ করব না, তা চলুন 50 বছর ধরি। তখন তার 50 বছর হলো, তখন তার ওই করপাসটা কত হবে জানেন? ভাবতে পারছেন? 1 কোটি টাকা। হ্যাঁ, 25 বছরে 5,800 টাকা করলে 12% বছরে, যার মানে 25 বছর ধরে ইনভেস্ট করে তার হচ্ছে ওটা কত? 1 কোটি টাকা। এটা মনে হতে পারে, আমি জানি অনেকের মনে হবে গ্যাজাখুরি, অনেকের মনে এসব কি বলছে উল্টোপাল্টা কথাবার্তা। তো আপনি তো বসে আছেন, আপনি একটা ক্যালকুলেটারে ফেলুন না, ফাইন্যান্সিয়াল ক্যালকুলেটার, সবাই ল্যাপটপ খুললেই হয়ে যাবে, মোবাইলেই ক্যালকুলেট করলে হয়ে যাবে, পেয়ে যাবেন। এবার তাহলে আমি আর একটা জিনিস বলি, ভালো করে মন দিয়ে শুনুন, তারপর ক্যালকুলেট করবেন। সেটা হচ্ছে কি, ধরুন
উনি বললেন যে আমার 1 কোটিতে কি হবে, সেরকম তো কিছু হবে না। তো আমি এক কাজ করি, তাহলে 50 বছর পর্যন্ত না জমিয়ে আরও 10টা বছর জমাই, ওই 5,800। আজকে 5,800 দিতে যা কষ্ট হচ্ছে, তখন তো ওটা কোনো ভ্যালুই নেই সেইভাবে। তো আমি 10 বছর আরও বাড়িয়ে দিই। তো ওনার যখন 60 ইয়ার্স হবে, তখন ওই টাকাটা কত হবে জানেন? 50 ইয়ার্সে কত হয়েছিল? 1 কোটি। এবার ওটা মাত্র 10টা বছর বাড়লো, ওটার ভ্যালু হবে 3 কোটি টাকা। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছেন? তো এবার গল্প কথা মনে হবে আপনাদের। এবার আর একটা বলি, প্ল্যানিং এইভাবেই হয় যে আপনি ওই যিনি করছেন, তিনি ওই 3 কোটি টাকা থেকে এবার ঠিক করলেন আমি প্রত্যেক মাসে 1 লাখ টাকা করে নেবো, আর তো দেবো না, আমি আর দেবো কোত্থেকে, আমার তো ইনকাম নেই। এবার প্রত্যেক মাসে আমি 1 লাখ টাকা করে নেবো, দিয়ে আমার চলবে, আরামসে চালাতে পারবেন। 1 লাখ টাকা মাসে পাচ্ছেন, হ্যাঁ ঠিক আছে, চালাতে পারবেন আরামসে, এবং ওই করপাসটাও বাড়বে আস্তে আস্তে করে। ভাবুন এবার কতজন হজম করতে পারবেন, আমার সন্দেহ আছে। কিন্তু না করতে পারলে বদ হজমের ফল কিন্তু খারাপ হবে। আমি কিন্তু কোনো গল্প কথা বলিনি, ফ্যাক্ট বলছি, সাইন্টিফিক ওয়েতে। হ্যাঁ, যদি আপনাদের মনে হয় যে উনি ভুল কথা বলছেন, তাহলে ওনার সঙ্গে গিয়ে দেখা করে একবার চ্যালেঞ্জও করতে পারেন, দেখান, বোঝান কি করে হবে এটা। এবার আরও একটু এগোবো। হ্যাঁ, ধরুন এই 25 বছর বয়সে তিনি 5,800 টাকা করে শুরু করলেন, তো বললাম আমি একটু আগে। এবার তিনি করলেন কি, যে 5,800 টাকা করে তো দিচ্ছি, দেখুন ইনকাম তো প্রত্যেকের বাড়ে। আমি যদি সেটাকে ইনভেস্টমেন্টে না করি, দিকে ডাইরেকশনে না দিই, তাহলে সেটা কার কী হবে? একদম সেটা অন্যের ইনকাম হবে, আমার খরচা হবে। ঠিক, তাই নয় কি? তো এবার আমি কি করলাম, তিনি বললেন যে 10% করে ওই ইনভেস্টমেন্টটা বাড়াবো, বেশি নয়, আমি কৃপণতা করতে বলছি না, 10% বাড়াবো। 10% বছরে? বছরে 10% করে পরে বাড়াবেন মাসের ইনভেস্টমেন্ট। বুঝেছি, মানে ধরুন আমি 5,800 টাকা দিচ্ছি, তার মানে আমি 580 টাকা পরের বছর বাড়াবো, ওটার মধ্যে অ্যাড করবো। তো এবার তাহলে ওটা ওই আগের বারে বলেছিলাম 25 থেকে কত 50, 1 কোটি টাকা। 1 কোটি টাকা। এখন এইটা করলে হবে 2 কোটি টাকা, ওই 50 বছর 10% করে বাড়ালে ওইটা 50 বছর বয়সে গিয়ে দাঁড়াবে তার 2 কোটি টাকা। বেশ, খুব কি পেন, রোজগার নেই ইত্যাদি বলছি আমি, আমার হবে না ইত্যাদি। আমি জানি না বলে ভয় খাচ্ছি, নিজের ভয়টা নিজেকেই কাটাতে হবে। অ্যাকচুয়াল কি জানেন তো, পৃথিবীতে অনেক মানুষ জানেন না যে তিনি কি জানেন না। তিনি কি জানেন সেটা তো জানেন, কিন্তু জানেন না যেটা, সেটা তো জানেন না। ঠিক, এটা একটা বড় প্রবলেম। আর কিছু মানুষের, এই প্রসঙ্গে বলছি, এটাকে অন্যভাবে নেবেন না কেউ, কিছু মানুষের না কোথায় যেতে চান সেটাই তার কাছে ক্ল্যারিটি নেই। ঠিক। যদি কেউ কোথাও যেতে চায়, সেটা ক্ল্যারিটি থাকে, সারা ওয়ার্ল্ড তাকে রাস্তা দেখাবে। আর যার ক্ল্যারিটি নেই, তাকে কি করতে হয় বলুন তো? যার ক্ল্যারিটি আছে তার জন্য খেটে মরতে হয়। এটা একটা বড় কথা বললেন। বড় কথা না, এটা আমি মানি। এটা খুব ফিলোসফিক্যাল কথা। মানে একটা রাস্তা, মানে আমি যেটা বুঝলাম সেটা হলো, একটা রাস্তা একজন গিয়ে পৌঁছাতে যাচ্ছে এক জায়গায়, হ্যাঁ, কেউ একজন, যদি কিছু লোক থাকবে যে রাস্তাটা বানিয়ে দেবে ওর পৌঁছানোর জন্য। একদম তাই তো হচ্ছে। হ্যাঁ, তাই তো হচ্ছে, অ্যাকচুয়ালি তাই, ঠিকই। এইখানে যে কথাগুলো আমি বললাম, তার সঙ্গে এটা বললাম এই কারণে, যিনি এটাকে বললেন ধর তালিকা, এটা হয় নাকি, একবার ভাববেন। আপনি জানেন না হয় না, কিন্তু আপনি তো ওটা জানেন না, একবার জেনে নিন না। এতটা জোরের সঙ্গে কেন বলছি আমি কথাটাকে? তো এবারে ধরুন, এটা খুব তো শক্ত কাজ নয় যেটা আমি বললাম, না, সিম্পল বাট নট ইজি। এটা কিন্তু সবাই করতে পারবেন না। কেন বলুন তো? অনেক কারণ আছে, তো আমি 2-4টে কারণ তাহলে বলি, ঠিক আছে? একটা কারণ হচ্ছে, ফাইন্যান্সের বেশিরভাগ মানুষ করে থাকেন, সেটা জানেন না তারা, সেটা হচ্ছে ডিলে করা। ডিলে কস্ট হচ্ছে মারাত্মক। ডিলে করা বলতে কি, ধরুন এই আজকে যারা শুনলেন, কেউ এরম করে বসলেন, যেটা কি বলল করতে হবে আমাকে, করব। আর কেউ নানান যন্ত্রণায় ভুগছিলেন, তারা বললেন যে এটা তো করা যেতে পারে, কিন্তু তিনি শুরু করছেন কবে থেকে? প্রোক্রাস্টিনেশন খাবে মানুষ,
মার্কেটকে। হ্যাঁ মানে আমি না ভাবছি পরের মাস থেকে বা এই 2 মাস একটু এই ঝামেলা আছে, এই 3 মাস 4 মাস, আচ্ছা আমি এটা শুরু করবো মে থেকে, এরকম করবে লোকে, বেশ কিছু লোক। আমি এটা জীবনে প্রচুর করেছি। হ্যাঁ, ইয়ার এন্ডিং থেকে করব, ইয়ার এন্ডিং থেকে করব, মার্চটা যাক তারপর করব, এইসব করব তো। এইটা হোক হলে করব, হ্যাঁ। এটা হয় তাই না? তো এই ডিলে কস্ট কি জিনিস একটু বোঝাচ্ছি আমি, আবার ক্যালকুলেটরটাকে খুলি। ধরুন বেশি দিন নয়, কেউ এই হচ্ছে হবে ইত্যাদি ইত্যাদি করে 1 বছর ডিলে করলেন। খুব তো ডিলে করেননি, 1 বছর লাইফ থেকে কি এমন ডিলে, তো তাতে কি ক্ষতি হতে পারে? ডিলে কস্ট বলছি যে আমি, আমি আপনাকে ক্যালকুলেট করেই দেখাই। কত করে ইনভেস্ট করতে বলেছিলাম? 5,800 টাকা করে। তাহলে 1 বছর তিনি দিলেন না 5,800 করে, তার মানে কত মাস? 12 মাস দিলেন। তার মানে তিনি কম দিলেন কত? 69,600 টাকা, ধরুন 70,000 টাকা। 70,000 টাকা তিনি কম দিলেন। তিনি কম পাবেন কত জানেন? 13 লাখ টাকা। তার মানে 50 বছর বয়সে গেলে যেটা 1 কোটি টাকা হতো তার থেকে 13 লাখ টাকা কম পাবেন। কম দিলেন কতটা? হচ্ছে হবের কস্ট কতটা? 70,000 নয়, হচ্ছে হবের কস্ট 13 লাখ টাকা। বাবা, আচ্ছা বোঝাতে পারলাম? এই যে যারা ডিলেটা করা যাবে না, করলে এই হবে, যাবে কি যাবে না যিনি ডিলে করবেন তিনি বুঝবেন, কিন্তু করলে এটা হয়। কোটা হবে। এই যে ফান্ড, কোন ফান্ডটা ভালো রিটার্ন দেবে, কোথায় গেলে এই হচ্ছে, আমি স্টক মার্কেটে ইনভেস্ট করবো, আমি এই করবো তেই করবো, করুন। ডিলেটাকে বাঁচান। আপনার যে ইনকাম 5% নিয়ে যা খুশি করুন, এক্সাইটমেন্ট করবেন করুন, 5% নিয়ে করুন, বাকি নিয়ে ছেলে খেলা নয়। আচ্ছা ঠিক আছে, চলুন আরো একটু ডিলে নিয়ে দেখি। 2 বছর ডিলে, 5 বছর করে। আচ্ছা 5 আপনি তো অত করছেন, ঠিক আছে 5 বছর ডিলে। হ্যাঁ 5 বছর, ধরুন আমি একটা 5 বছর কেউ ডিলে করলো, করবো ভাবতে গেলে না, ও ডিলেটা আবার এরকম একটা পডকাস্ট দেখবে যখন, তখন মনে পড়বে আরে এই তো বলেছিল এই লোকটা, তো এই করতে গিয়ে 5 বছর হয়ে গেল। তো 5 বছর পরে যদি নেন, তাহলে মাসে দিচ্ছিল কত? 5,800 করে। তো 5 বছরে তিনি কম দিলেন 3.5 লাখ টাকা, ঠিক আছে, কম দিলেন। তা আর তিনি ওদিকে লস কত করলেন? 50 লাখ টাকা। মানে ওটা 1 কোটি টাকার বদলে পেলেন কত? 50 লাখ টাকা। মানে ভাবুন ডিলে কস্ট কি। যিনি ভাবছেন হচ্ছে হবে, করব, দেখব, ভাবছি ইত্যাদি, তো খুব বড় কিন্তু পে করতে হয়। আর যারা এই পেগুলো করেন, কিছু মনে করবে না, তাদের কিন্তু এই ডিলে হয়, প্রচুর ডিলে হয়। এটা একটা বড় কারণ। এই কারণের জন্য অনেকে এইগুলো করতে পারবে, এই জায়গাটাতে পৌঁছতে পারবেন না। হ্যাঁ, এটা আমি কেন বললাম যে এটা সিম্পল বাট নট ইজি। আর একটা কারণ বলছি, এরপর আছে ট্রায়াল অ্যান্ড এরার। প্রচুর মানুষ না প্রচুর ট্রায়াল অ্যান্ড এরার করতে ভালোবাসেন। সিম্পল জিনিসটাকে কিছুতেই মেনে নেবেন না। ধরুন আমি, এর মধ্যে কোনো ফ্যান্সি আছে? আমি 5,800 টাকা করে SIP করেছি, আরে কাউকে বললে সে তো হাসবে। কিন্তু আমি স্টক মার্কেটে ট্রেড করি, আমি স্টক মার্কেটে ইনভেস্ট করি, ক্রিপ্টোতে ইনভেস্ট করেছি। ও বাপের জনের নাম শোনেনি ক্রিপ্টো, এটা আলাদা বেশ ব্যাপার আছে, হ্যাঁ কি না বলুন? ঠিকই ঠিক। তো এবং অনেকে বলবে যে আমার পোর্টফোলিও ম্যানেজ করে অমুকজন। তো এই জায়গাগুলোতে না একটা বেশ ওয়াও ফ্যাক্টর আছে। 5,800 টাকার SIP করছি আমি, এর মধ্যে কী আছে? আবার অনেকে ভাবেন এই মিউচুয়াল ফান্ডে এসব পড়ে এত টাকা হয় নাকি আবার। তো অলরেডি ডেটা অ্যাভেলেবেল, দেখে নিন। মিউচুয়াল ফান্ড অলরেডি অনেক লোককে কোটিপতি করে দিয়েছে। আপনি কি ভাবছেন? অনেক ফান্ড করে দিয়েছে। এই হচ্ছে ট্রায়াল অ্যান্ড এরার করার একটা সবথেকে বড় ডিমেরিটস। হ্যাঁ মানে হ্যাঁ, ওই এত সিম্পল জিনিসে না গিয়ে একটুখানি কমপ্লিকেটেড কিছু করে দেখি। হ্যাঁ, এবং দেখবেন আপনি বেশিরভাগ মানুষ, আমি আমার প্র্যাকটিক্যাল লাইফে দেখেছি, 40-45-এর পর তিনি বুঝতে পারেন যে এনাফ ইজ এনাফ, ভুল হয়ে গেল, খুব ভুল হয়ে গেছে। এবার তিনি বলছেন যে আমি রেকটিফাই করতে চাই। আর তখন সময় কোথায়? কিন্তু কিছু করার নেই, বুঝতে পারছেন? এই ট্রায়াল অ্যান্ড এরার করতে গিয়ে এই যে লিমিটেড, উনি কি হারালেন বলুন তো?
ওনার ইনকাম পিরিয়ড যেটা, সেটা তো একটা লিমিটেড। ওই ইনকাম পিরিয়ডটা কিন্তু উনি টেনে বাড়াতে পারবেন না। কত বছর বাড়াবেন? হেলথ পারমিট করবে না তো। আর ওনাকে এলিজিবিলিটি হারিয়ে যেতে পারেন তো, যেভাবে যুগ চেঞ্জ হচ্ছে আজকে। অ্যাডাপ্টেবিলিটি যদি না থাকে তো এলিজিবিলিটি হারিয়ে যেতে পারে। তো এবারে সেখানে উনি এই এতটা বছর ট্রায়াল অ্যান্ড এরার করতে গিয়ে যে এই যে ডিলে কস্ট যে সেটা পেলেন, সেটাকে এই যে ধরুন 50 লাখ টাকা হলো, তার 50 লাখ টাকা ক্ষতি হলো। একবার ভাবুন তো, ওই 50 লাখ টাকাটাকে মেকআপ করতে গেলে আরও কত টাইম লাগবে, আর কত টাকা লাগবে, সেই টাকাটা রোজগার করতে আরও কত টাইম লাগবে। ঠিক, এই অ্যাঙ্গেল থেকে তো জিনিসটাকে না ভাবলে হবে না। আর একটা কারণ হতে পারে, মানুষের ইনভেস্টমেন্টে কনসিস্টেন্সি রাখতে পারবে না। 25 থেকে যদি আমি বলতাম 30 বছর করতে হবে, অনেককেই পেরে যেত। যখনই এটা 50 বছর, দেখুন কেন পারবে না জানেন? কারণ প্ল্যান করে খুব কমজন করবে। কি করবে সে? একটা এই আমার কাছে 5,500 শুনলো, এখান থেকে আপনার চ্যানেল থেকে অন্য জায়গায় শুনবে, একটা ভালো ফান্ড রিটার্ন দিচ্ছে, সেখানে করে দেবে। এবার ওই ফান্ডটা তো আর চিরকাল ওরকম চলবে না। তার মধ্যে ইকোনমি চেঞ্জ হবে, ফান্ড চেঞ্জ হবে, ফান্ড ম্যানেজার চেঞ্জ হবে, এভরিথিং চেঞ্জেবল। তার ইনকাম চেঞ্জ হবে, তার রিকোয়ারমেন্ট চেঞ্জ হয়ে যাবে, তার অনেক এমার্জেন্সি সিচুয়েশন আসবে, এ টাকা ভ্যানিশ। তিনি কনসিস্টেন্সি রাখতে পারবেন না। তো তিনি পারবেন না, ওই জন্যে এটা করতে। খুব কমজন দৌড়টা শুরু করেন, গিয়ে ভিক্টি স্ট্যান্ড পর্যন্ত, মানে লাস্ট এন্ড পয়েন্ট পর্যন্ত পৌঁছবেন খুব কমজন। এটা রাখা খুব শক্ত। তাহলে আমরা যদি এরকমভাবে ভাবি, যেটা আমি জানি না, আমার জাস্ট মনে হলো যে ধরুন আমি 25 থেকে 30 অবধি এই টাকাটা ইনভেস্ট করব, 30 হয়ে গেলো, এবার আমার ইনভেস্টমেন্ট প্ল্যান চেঞ্জ হবে। আমি এইটা আবার আমার এই মুহূর্তের এভলিউশন করে, এবার এটার জন্যই বোধহয় ফিনান্সিয়াল অ্যাডভাইজারটা একদম কারেক্ট পয়েন্টে আপনি এটা ধরেছেন। 5 বছর নয়, এভরি ইয়ারে বসবো। কারণ এভরি ইয়ারে আমার ইনকাম চেঞ্জ হচ্ছে, আমার এক্সপেন্ডিচার চেঞ্জ হচ্ছে, আমার কোথায় কি চেঞ্জ হচ্ছে, অনেক ফ্যাক্টরস চেঞ্জ হচ্ছে। তো সেগুলো আমার দেখা দরকার। আমি একটা বড় খরচায় যেতে চাইছি, হতে পারে আমার রিকোয়ারমেন্ট হয়েছে, তাহলে আমি সেটা আলোচনা করিনি। দেখুন, কুরুক্ষেত্রের যুদ্ধ আমাদেরকে অনেক শিখিয়েছে। তো সেখানে দেখুন কৌরব পাণ্ডব ছিল, তাই না? তো কৌরবদের থেকে দুর্যোধন গেল কৃষ্ণর কাছে, তো যে কি চাই না, তোমার সেনা আমি চাই, ঠিক। আর যুধিষ্ঠির গেল, বুদ্ধি ওনার, অর্জুন গিয়ে বললো যে আমাকে আপনাকে চাই। হ্যাঁ। তো এবার দেখুন কি করলেন শ্রীকৃষ্ণ, নিজে তো যুদ্ধ করেননি, শুধু অ্যাডভাইস দিয়ে গেছে। কতবার অর্জুন যুদ্ধক্ষেত্রে তার তীর ধনুক সব ফেলে দিয়ে বলছে আমি ওই এইসব করবো না, আমার নিজের লোক, অমুক তমুক। তত কনসিস্টেন্সি হারাচ্ছিলেন। ততবার ওই অ্যাডভাইসার কিন্তু তাকে যুদ্ধ না করে শুদ্ধ বুঝিয়ে তাকে আটকেছে। সেই জন্য বলছি, ফাইন্যান্সের ক্ষেত্রে ট্রায়াল অ্যান্ড এরার এইরকম চললে অনেক ক্ষতি হবে। আপনি করতে পারেন, আমি বলছি না এটা ভুল, কিন্তু আপনার ক্ষতি হবে, এটা মেনে নিতে হবে। মানে এটা অনেকটা সেলফ মেডিকেশনের মতো। একদম তাই। যে আমার একটা পেট ব্যথা হচ্ছে, আমি ভাবছি যে এটা গ্যাস থেকে হচ্ছে বলে আমি গ্যাসের ওষুধ খাওয়া শুরু করলাম, এবং ধরুন 3 মাস পরেও কমছে না। তারপর আমি কি করলাম, আমার মনে হলো যে না গ্যাসের প্রবলেম না, আমার বোধহয় খাওয়াটা বেশি হচ্ছে, আমি খাওয়াটা একটু ঠিক করি। এই করতে করতে 1 বছর পরে গিয়ে দেখা গেলো পেটে, মানে পেটটাই গেছে একদম। এটাই অ্যাকচুয়ালি ওই কারণেই ডাক্তারের কাছে যেতে হবে। তারপরে ধরুন আপনি একজন ডাক্তারের কাছে গেলেন, সে আপনাকে একটা ওষুধ দিল মাথা ব্যথা হওয়ার, কি অন্য কিছু একটা দিয়েছেন তিনি, আপনি এসেলেন প্রেসক্রিপশন নিয়ে মেডিসিন কিনতে গেলেন, বলে এটা কিসের জন্য দেয় গো? হ্যাঁ, এবার আপনি বলেন এটা লাগবে না, এটা লাগবে না, মানে আমি এক বললাম এই হয়েছে ডাক্তারদের আজকে, বেশি ওষুধ লেখে, হ্যাঁ দিয়ে এই সব ওষুধ দেয়। এটা হলো সবচেয়ে বড় এক্সাম্পল। আমার মা কি করে, আমার মা ওষুধ দেখে, এই ওষুধটা কিসের, এইটা লাগবে না, এই ওষুধটা কিসের, এইটা লাগবে না, নিজে নিজে করে নেয়। এই সেম উইথ দ্য ফিনান্স, এইটাই হয়। কিন্তু এবার এই 5,800 এই গল্প টল্প জানলেন তো, আমি কেন বললাম ইজি নয়, কারণ এই পাওয়ার অফ এই টাকাটা আসছে কোত্থেকে এইটা বুঝতে হবে, যে টাকাটা আসতে করছে। এর আগে আমি 5,800 টাকার ওই 2,000 টাকা দিয়ে কোটিপতি বলেছিলাম, এখানে এখন বললাম এটা ভালো করে জেনে নিন, টাকাটা আসছে টাইম থেকে, কম্পাউন্ডিং থেকে,
ফান্ড থেকে নয়। এই কম্পাউন্ডিংটা আসছে, কম্পাউন্ডিং ইন্টারেস্টের ফর্মুলা কি? খুব সিম্পল। আমাকে এ বলে একটা রয়েছে যে সেখানে আমার ম্যাচুরিটি অ্যামাউন্ট, পি মানে প্রিন্সিপাল অ্যামাউন্ট, আমি যেটা দিচ্ছি ইনভেস্ট করছি, আর কি একটা রেট অফ ইন্টারেস্ট বা রেট অফ রিটার্ন আই, আর একটা রয়েছে পাওয়ারে আর বা এন বলে, যে যেটাই বলুক সেটা হচ্ছে পাওয়ারে আছে, ফর্মুলাটার পাওয়ারে আছে আরটা বা এনটা, ওর পাওয়ার খুব মারাত্মক। দ্যাট ইজ ওই টাইম, এন মানে নাম্বার অফ টাইমটা। কম্পাউন্ডিংটা হচ্ছে টাইমের জন্য, রাইট। এখানে ইনকামটা আসছে কিন্তু টাইমের জন্যে। তাহলে আমি ওই টাইমটাকে কনসিস্টেন্সি যদি না রাখতে পারি, তাহলে আমাকে একজন অ্যাডভাইসার রাখি, সে আমাকে ঠিক করিয়ে দেবে ব্যাপারটা। এবার এখানে কতগুলো জিনিস দেখে নেওয়াও দরকার, যে আমি একজন অ্যাডভাইসারকে কী জন্য বললাম, কি আমি একটা ইনভেস্ট করবো, সে ফান্ড বলে দেবে বলে? আমাকে দেখতে হবে যে এই ফান্ডটা নিয়ে আমি তার সঙ্গে, এই আমার প্ল্যানটা নিয়ে আমি প্রত্যেক বছর আমার মনিটর হচ্ছে কি না, ওইগুলো নিয়ে রিভিউ হচ্ছে কি না, আমার ফান্ড দরকারে চেঞ্জ হচ্ছে কি না। এখানে আবার একটা ডিসক্লেমার, ফান্ড চেঞ্জ করছে মানেই সে আপনার রিভিউ করছে বা মনিটর করছে তা নয়, ওটা আবার চার্নিংয়ের কাজ হয়ে যেতে পারে। আমাকে অ্যাসেট, ধরুন আমি যেগুলো ইনভেস্ট করছি তার মানে সেটা তো আমার কাছে একটা অ্যাসেট। তাহলে এই অ্যাসেট একটা অ্যালোকেট আমি কোথায় কি করব, তার তো একটা স্ট্র্যাটেজি থাকবে আমার। ঠিক। সেই স্ট্র্যাটেজিটাকে ঠিক করতে গেলে আমার কতটা রিস্ক নেওয়া উচিত হবে, সেটা আমার একটা রিস্ক প্রোফাইল তৈরি করতে হবে। তো তাহলে সেই আপনি যে অ্যাডভাইসার যাকে চুজ করছেন, তিনি আপনি ইনভেস্ট করার আগে দেখে নিন সে কি এই রিস্ক প্রোফাইল তৈরি করছে আপনার। আপনার রিস্ক প্রোফাইলটা তৈরি করার আগে সে কি আপনার একটা ইনভেস্টার প্রোফাইল তৈরি করছে, মানে আমি কত ইনকাম করি, আমার খরচা কত, আমার উপরে ডিপেন্ডেন্ট কত আছে, আমার রিকোয়ারমেন্টগুলো কি আছে, গোল কি আছে, তো এইগুলো কি তিনি দেখছেন? হ্যাঁ, এবং এই গোলের প্রত্যেকটা পয়েন্টে কি কি গোল আসতে পারে সেগুলোকে অ্যাসেস করা, আইডেন্টিফাই করছেন। ঠিক, সেগুলোকে গোলগুলোকে রি-আইডেন্টিফিকেশন করতে। মানে আমি সিম্পলি বলছি, ধরুন একটা ম্যারিড কাপল, তার জন্য একটা গোলের মধ্যে তারা যদি একটা পয়েন্টে তারা হবে, তাদের একটা কি বাচ্চা হবে, সন্তান হবে, সেই সন্তানের পুরো যে সন্তানের সঙ্গে যে কানেক্টেড খরচা, পুরো গোলটা চেঞ্জ হয়ে গেল, এবং তার যে অনেকগুলো খরচা সেগুলো পরপর অ্যাড হবে। এই পুরোটা তো অ্যাসেস করা দরকার, গোলের প্রায়োরিটাইজ করা, এই সমস্ত জিনিসগুলো কি আপনার অ্যাডভাইসার করছে? না শুধুই আপনি গেলেন দিয়ে আপনার কাছে একটা ফান্ড বলে দিল, দিয়ে ইনভেস্ট করে দিচ্ছে, সেটা নয়। সেটা হলে অ্যাডভাইসার হচ্ছে না। তো এইগুলো আমি কিন্তু ডিসক্লেমারটা এই জন্য বললাম যে এটাও দেখে নেবেন। কি হয় জানেন, অনেকে এরকম বলেন যে না ঠিক আছে এরকম, আমি না কোনো দূরের লোকের সঙ্গে কথা বলতে চাই না, কারণ কাছাকাছি থাকলে ভালো হয়, তাহলে আমার সঙ্গে যোগাযোগ। নাকি দূর কাছেটা ম্যাটার করে? বলুন আপনি, আজকে স্কুলে বাচ্চাদেরকে পড়ছে, তারাও অনলাইনে পড়ছে। হ্যাঁ, আজকে এভরিথিং অনলাইন হচ্ছে, এবং তিনিও তো পে করছেন অনলাইনে। হ্যাঁ, তো নিজের টাইমে নিজের বাড়িতে বসে আপনি আপনি কি দেখবেন, আপনি দেখুন এলিজিবল পার্সন কিনা, তিনি একজন একা ব্যক্তি কিনা। ধরুন আপনার অ্যাডভাইসার আমি একা ব্যক্তি, এবার আপনার কোনো একটা কারণে ধরুন আমার কাছে হেলথ ইন্স্যুরেন্স আছে, এবার আপনার এখন হসপিটালাইজ হয়েছেন আপনি, এবার আপনার আমাকে দরকার, এবার আমি তো এখানে বসে পডকাস্ট করছি, তো আপনি তো আমাকে ফোন করে পাচ্ছেন না, ফোন তো সুইচ অফ। ঠিক, তাহলে আপনি এবার কি করবেন? আপনার বাড়িতে একটা সিলিন্ডারটা ফুরিয়ে গেছে, এবার আপনি খাবেন কি? তো সব এইগুলো ভাবতে হবে কিন্তু আমি যদি একটা অর্গানাইজের সঙ্গে যুক্ত হই, অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত হই, সেখানে অনেক টিম আছে, অনেক সিস্টেম আছে, অনেক প্রসেস আছে, সেখানে তাদের কোনো ডেডিকেটেড ফোন নাম্বার আছে, আমি করলাম কেউ ধরতে পারছে না, রাউট করে বিভিন্ন জনের কাছে যাবে, কিন্তু অ্যাটেন্ড করবেই এবং আমার সব ব্যবস্থা করে দেবে। এইগুলোকে দেখে নিয়ে তারপর নিজের কষ্টের টাকা কোথাও দেবেন তার আগে ভেবে নিন। ঝট করে আমি এই যেরকম বললাম, আর ছুটে চলে গেলেন একজন অ্যাডভাইসারের কাছে, যেতে বলেছে গেলেই কাজ হবে, এটাকেও আমি ডিসক্লেমার হিসেবে বললাম দুবার ভাববেন এটা। আমরা যেমন একটা ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানি, আমাদের এখানে প্রচুর ওয়েলথ ম্যানেজার রয়েছেন, তারা এডুকেটেড, এক্সপিরিয়েন্স, এবং তারা ওই কাজটাই করতে পারেন, এবং তাদের ব্যাক এন্ডে প্রচুর টিম রয়েছে। কেউ পোর্টফোলিও ম্যানেজ করে, কিছু আছে তারা ক্লেম ম্যানেজ করে, বিভিন্ন কিছু করে, ফান্ড সিলেকশন করা, ইত্যাদি ইত্যাদি। এবং সেটার পেছনে একটা রিসার্চ বেসড
কাজ থাকে, এমনি না আচ্ছা এই ফান্ড ওই ফান্ডে দিয়ে দিন, এরকম নয়। এরকম নয়। অনেকে বলেন মিউচুয়াল ফান্ডগুলোতে ইনভেস্ট করলাম এবং সেখানে ভালো রিটার্ন দেখেই ইনভেস্ট করলাম, হ্যাঁ। তারপর দেখলাম সে ফান্ড শুয়ে পড়েছে। তো এইটা কিভাবে ডিসাইড করব আমি? ফান্ডগুলো শুয়ে পড়েছে, কথাটা তো ঠিক বলেছেন, এরকম তো অনেকে বলে। হ্যাঁ, অনেকে এটাও বলেন যে আমি ইনভেস্ট করেছিলাম, তারপর 22% রিটার্ন দিচ্ছিল। হ্যাঁ, তারপরে এত চিটিংবাজ মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজারগুলো না, এরা আমি শুনেছি কিন্তু যে এরপরে না অন্য ফান্ডগুলোতে রিটার্ন এনে দিতে লাগলো। এবার আমি পড়ে গেলাম ট্র্যাপে, এবার আবার আমাকে তাহলে নতুন কিনতে হবে। এটা তো আমারটাই তো রিটার্ন হচ্ছেই না, তো আমি অনেকেই কী বলে। করে কী করবো, এরকম অনেকে বলেন। তো এই জিনিসগুলো হয়। অ্যাকচুয়ালি দেখুন, বেসিক ব্যাপারটাকে বুঝে নেওয়া দরকার। সেটা হচ্ছে কি, পৃথিবীতে আপনি কোথায় ইনভেস্ট করতে পারেন? যেখানে আমরা ইনভেস্ট করি তাদের কি বলে? অ্যাসেট ক্লাস। পৃথিবীতে, সারা পৃথিবীতে আপনি 7টা অ্যাসেট ক্লাস আছে যেখানে আপনি ইনভেস্ট করতে পারেন টাকা। ঠিক আছে, কি কি? যেমন ধরুন ইকুইটি, মানে ইকুইটি, মিউচুয়াল ফান্ড, পিএমএস, এই ইত্যাদি, বা স্টক। তারপরে ধরুন ফিক্সড ইনকাম প্রোডাক্ট, মানে ওই ফিক্সড ডিপোজিট, পিএফ, ডেট ফান্ড, মিউচুয়াল ফান্ডের। তারপরে হচ্ছে রিয়েল এস্টেট, ওটা সবাই জানেন। প্রিসিয়াস মেটাল, গোল্ড, সিলভার। হ্যাঁ। তারপরে হচ্ছে কারেন্সি। তারপরে হচ্ছে কারেন্সি, ও আচ্ছা, কারেন্সি তো কারেন্সিতে ট্রেড করা যায় প্রচুর। ঠিক ঠিক। তারপরে কিছু বাদ দিলাম, তারপরে হচ্ছে কমোডিটি, এখানেও প্রচুর ট্রেড হয় একদম। তারপরে আর একটা আছে অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট, মানে পেন্টিং, ওয়াইন। আচ্ছা, আজকাল এগুলোতে প্রচুর ইনভেস্টমেন্ট হয়। হ্যাঁ, এবার এগুলোর ক্রিপ্টো, বিটকয়েন, এগুলো সব অল্টারনেটিভ। এরকম বিভিন্ন জায়গা আছে যেখানে আপনি ইনভেস্ট করতে পারেন। তো এবার এইগুলো দেখুন, এইবার ইকুইটি বা মিউচুয়াল ফান্ড, এই যে এতক্ষণ ধরে এইসব ভুল টুল নিয়ে আলোচনা হচ্ছিল, এখানে এই ভুলগুলো হয় কেন মানুষের? যারা ইনভেস্টার তারা কি খুব বোকা, না তারা বদমাইশি করে ভুল করে? না, তা কিন্তু নয়। অ্যাকচুয়াল কী হয় বলুন তো, আমি বললাম না, আমি যেটা জানি আমি সেটা জানি, আমি কিন্তু যেটা জানি না আমি সেটা জানি না। তা আমরা জানি যে একটা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করতে গেলে কী জিজ্ঞেস করতে হয়, কোথায় যেতে হয়। আমরা জানি যে আমি যদি ইন্স্যুরেন্স করি তাহলে আমাকে কি জানতে হবে, কি করতে হবে, কারণ এর একটা প্রিভিয়াস 300-400 বছরের হিস্ট্রি আছে। আমি জমি কিনতে গেলে কিন্তু অ্যাডভাইসার লাগে না, একটা ব্রোকার লাগতে পারে, অ্যাডভাইসার তো লাগে না। কিন্তু এই যে মিউচুয়াল ফান্ড ধরুন, স্টক মার্কেট ধরুন, এর হিস্ট্রি কত বছর? ইন্ডিয়াতে স্টক মার্কেটের হিস্ট্রি কত? 50-60 বছরের। মিউচুয়াল ফান্ড ম্যাক্সিমাম 15 জেনেছে লোকে, 20-25 বছর। তো আমার ব্রেনে তো কিছু ওয়্যার হয়েই নেই এখনো, যার ফলে এখানে আমরা ভুলগুলোকে করছি। এই জন্য আরও অ্যাডভাইসার দরকার, কারণ যেটা যখন এরও একটা 100 বছরের একটা ইতিহাস হয়ে যাবে, তখন কিন্তু এই জায়গাটা ভুল কিন্তু মানুষ অনেক কম করবে। রাইট, ঠিক বলেছেন, একদম কারেক্ট। এটা কিন্তু খুব ফান্ডামেন্টাল রিজন, বেসিক, একদম বেসিক। হ্যাঁ, তো এবারে দেখুন, মিউচুয়াল ফান্ডের ফান্ডগুলো এরকম বদমাইশি করছে, রিটার্ন এরকম গণ্ডগোল করছে, ঠিক, ভালো কথা এটা। তো দেখুন, ফান্ড কিন্তু রিটার্ন দেয়, হ্যাঁ, কিন্তু ইনভেস্টার রিটার্ন পায় না। আমি একটা পৃথিবী বিখ্যাত একটা মানে অথেন্টিক এক্সাম্পল বলছি। বেশ। একটা ওয়ার্ল্ড ফেমাস মিউচুয়াল ফান্ড কোম্পানি আছে, ফিডিলিটি মিউচুয়াল ফান্ড। এটা ইন্ডিয়াতেও আছে, খুব বড় মিউচুয়াল ফান্ড কোম্পানি। তা ওই মিউচুয়াল ফান্ড কোম্পানিতে একজন ফান্ড ম্যানেজার ছিলেন পিটার লিঞ্চ। উনি পৃথিবী বিখ্যাত ফান্ড ম্যানেজার হিসেবে পরিগণিত। ওই কোম্পানিতে তিনি একটা ফান্ড ম্যানেজ করতেন, সেটা হচ্ছে মেগালেন ফান্ড, ফিডিলিটি মেগালেন ফান্ড, মেজালেন ফান্ড, যাই ওই ফান্ডটাকে। তো ওই ফান্ডটা আমি একবার দেখে নিই যে ওখানে কোন সালে স্টার্ট করেছিলেন ওই ফান্ডটাকে উনি। তো ওই ফান্ডটাকে স্টার্ট করেছিলেন 1900 কত সালে একটা স্টার্ট করেছিলেন। 1 মিনিট, আমি জিনিসটাকে ঠিকভাবে বলার জন্যই দেখে নিয়ে বলছি, যাতে ভুল না হয়। ঠিক আছে, উনি ফান্ডটাকে স্টার্ট করার পর উনি ওই ফান্ডটাকে চালিয়েছিলেন 13 বছর। তারপরে উনি ওই ফান্ডটা চালাননি, কিন্তু উনি ইয়ার অন ইয়ার ওই ফান্ডটাতে রিটার্ন প্রডিউস করেছিলেন
29%। মানে ওই 13 বছরে 13 বছরে ইয়ার অন ইয়ার 29% করে। তার মানেটা কি 29% রিটার্ন ইন করেছিল, মানে এটাকে ডিকোড করে না বলে দিলে বুঝতে পারা যাবে না। সেটা হচ্ছে ধরুন ওই ফান্ডটা যখন শুরু হয়েছিল তখন যদি কেউ 1 লাখ টাকা ইনভেস্ট করতেন, আর যখন ওই ফান্ডটা থেকে উনি বেরিয়ে গেলেন 13 বছর পর, তাহলে ওইটার ভ্যালু হতো তাহলে তখন ওই 13 বছরে যদি 1 লাখ টাকাটা তিনি ইনভেস্ট করতেন 1,22,00,000 টাকা 13 বছরে 13 বছরে 30%-এর কাছাকাছি রিটার্ন, এটাও দেখতে হবে। হ্যাঁ, হ্যাঁ, তো এইটা করেছিল। এবং এটাতে চমকানোর নয়, চমকানোর আসল জিনিসটা কোথায় আছে ওটা উনি ওয়ান আপন এ ওয়াল স্ট্রিট বলে একটা বই আছে, ওটা লেখা আছে। এবার চমকানোর ব্যাপার যেটা সেটা হচ্ছে কি জানেন, উনি যখন স্টাডি করলেন যে আমার ইনভেস্টররা কি রিটার্ন পেল, সেখানে উনি দেখলেন যে ইনভেস্টররা ম্যাক্সিমাম রিটার্ন পেয়েছেন 7%। এটা কি করে হলো? কনসিস্টেন্সি নেই, বেরিয়ে গেছে। এর আগে আমি বলেছি কারণগুলো, ঢুকতে দেরি করেছে, কনসিস্টেন্সি নেই, কেন না মাঝখান থেকে তারা তাদের এমার্জেন্সি এসেছে, টাকা তুলে নিয়েছে। আচ্ছা, বুঝাতে বললাম। সেই জন্যেই এটা পৃথিবীব্যাপী সত্যি কথা যে আপনি যে কোনো ইন্ডিয়ান মিউচুয়াল ফান্ড, ইন্ডিয়াতে মিউচুয়াল ফান্ডগুলো যদি দেখেন, হিস্ট্রি দেখেন পুরো, আপনি দেখতে পাবেন যে বহু মিউচুয়াল ফান্ড অলরেডি বহু লোককে কোটিপতি করে দিতে পেরেছে। আবার তার থেকে হাজারো লোক কিচ্ছু পায়নি মিউচুয়াল ফান্ড থেকেই। হ্যাঁ, তার কারণ হচ্ছে এইটাই, তারা আগেই কুইট করে গেছে। কারণ এই একটা উত্তর ছিল, আপনি বললেন যে এই যে রিটার্ন দেয় তারপরে তারা সব শুয়ে পড়ে ওইখানে। আমি একটা আমাদের মানে রিসার্চ আছে অ্যামফিড ডেটা, আমি একদম অথেন্টিক ডেটা বলি, তাহলে আমার মনে হয় অনেকে তো বলেছিলেন যে আমি ডেটাটা দেখে বলছি, কারণ অনেকে এই ডেটা দেখতে চেয়েছেন, তো সেটা থেকেই বলি আমি। দেখুন, আমি যে ডেটাটা দেখাচ্ছি এটা আপনারাও খুললে পেয়ে যাবেন, অ্যামফিতে ওয়েবসাইট খুললেই পেয়ে যাবেন। মিউচুয়াল ফান্ডে কী হয় জানেন তো, মিউচুয়াল ফান্ডে আপনি ফান্ড বলছেন তো আমি আরও ব্রডার অ্যাঙ্গেলে বলছি যে মিউচুয়াল ফান্ডে অনেক ক্যাটাগরি আছে। লার্জ ক্যাপ ক্যাটাগরি, মিড ক্যাপ ক্যাটাগরি, লার্জ অ্যান্ড মিড ক্যাপ, স্মল ক্যাপ, এরকম অনেক ক্যাটাগরি আছে। তো সেই ক্যাটাগরির মধ্যে ভেতরে অনেক ফান্ড আছে। তো এবার ধরুন একটা লার্জ ক্যাপ ক্যাটাগরি, আমি এখানে 2020 সাল থেকে 2025 এই এত বছর টাইমটাকে নিয়ে বলছি। 1 বছর বললে বলবে বেছে ওই বছরটাকে নিয়ে এসছে। 5 বছর, হ্যাঁ, সুন্দর 5 বছর টাইম। তো 2020-তে যে লার্জ ক্যাপ ফান্ডগুলো, যে লার্জ ক্যাপ ফান্ডটা রাদার নাম্বার 1 পজিশনে ছিল, সেটাকে দেখে একজন ইনভেস্ট করলেন, একটা লার্জ ক্যাপ ফান্ড যেটা 1 নম্বরে আছে, ঠিক ওই শুয়ে পড়েছে ব্যাপারটা নিয়ে। এবার দেখা যাচ্ছে সেই ফান্ডটা 2021-এ গিয়ে তার আর 1 নম্বর পজিশন ধরে রাখতে পারলো না, সে চলে গেল কত নম্বরে, 17 নম্বরে। তার মানে সে একটু শুয়ে পড়লো। তা কি গেল, কে অন্যজন 1 নম্বরে গেছে, 1 নম্বরটা তো ফাঁকা নেই, না গেছে কেউ একটা, 2 নম্বরে অন্যজন গেছে। আচ্ছা, 2022-এ সেই 1 নম্বরের ফান্ডটা যেটা ছিল 2020-তে 1 নম্বরে, সে কোথায় গেল, 18 নম্বরে। 2023-এ কোথায় গেল, 21 নম্বরে। 2024-এ কোথায় গেল, 24 নম্বরে। আর 2025-এ আবার 19-এ এলো, কিন্তু 1 নম্বরে আর এলো না। কিন্তু দ্বিতীয় আবার দেখি আর একটা ক্যাটাগরি দেখি, মিড ক্যাপ ক্যাটাগরি, সেখানে 2020-তে যে 1 নম্বরে ছিল সে 2021-এ 1 নম্বরটাই ধরে রাখলো। 2022-এ গিয়ে ধরাশায়ী চলে গেল 19 নম্বরে। 2023-এ 29 নম্বরে। অধঃপতন দেখুন, ফার্স্ট বয় কোথায় যাচ্ছে, যাচ্ছে, আপনার টাকাকে তো 12টা বাজাচ্ছে। 2024-এ 31 নম্বরে। 2025-এ আবার এসেছে একটু মেকআপ করে 27 নম্বরে। স্মল ক্যাপ ফান্ড 2020-তে যে 1 নম্বরে ছিল সে 2021-এও 1 নম্বরে, 2022-এও 1 নম্বরে, এবার 2023-এ 6 নম্বরে, 2024-এ 22 নম্বরে, 2025-এ 29 নম্বরে। 3 বছরের ফার্স্ট বয়, শেষ বছরে 29। লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড ক্যাটাগরি 2020-তে যে নিয়ে 1 নম্বরে ছিলেন যে ফান্ড, হ্যাঁ, একদম স্টার মার্কা। তো এবার তিনি চলে গেলেন 2021-এ কোথায়, 17 নম্বরে। 2022-এ আবার 1 নম্বরে চলে এলো, 2023-এ 7 নম্বরে,
2024-এ 24 নম্বরে, আর 2025-এ 31 নম্বরে। তাহলে এবার এইখান থেকে একটা মানে কনক্লুশনে তো আসা যায় যে ফান্ড পারফরমেন্স অলওয়েজ রোটেট করে। আমরা ধরে নিচ্ছি এটা লিনিয়ার হবে, এটা হয় না। আমার কি লিনিয়ার চলে? কিছুই লিনিয়ার চলে না, একমাত্র স্যালারিটা ছাড়া। স্যালারিটা লিনিয়ার বাড়ে। আমি 2 টাকা স্যালারি পেতাম, পরের বার 2.5 টাকা হবে, তারপরে বারে 3 টাকা হবে, তারপরে বারে 3.5 টাকা হবে। কিন্তু এইটা তা হবে না তো। প্রত্যেকটা জিনিস নির্ভর করছে কি ইনপুটের ওপরে। ওই ফান্ডের যখন 1 নম্বরে গেছে, তার মানে কি সেবারে ও মারাত্মক খাটাখাটি করেছে ওই ফান্ড ম্যানেজার? না। কিন্তু কেন 1 নম্বরে গেছে? ওর আগে ওই ফান্ড ম্যানেজার এমন কিছু ইনপুট নিয়েছিলেন যেগুলো খুব ভালো কাজ করে গেছে, সেই জন্য ওই ফান্ডটা 1 নম্বরে গেছে। আচ্ছা, তাহলে আমাকে দেখতে হলে কি দেখতে হবে? ওই ইনপুটগুলোকে দেখতে হবে। ধরুন একটি ছেলে বা মেয়ে বা একটা স্টুডেন্ট, বাংলা বললে, তাই সে যদি জানে, কিন্তু সে তার বাবা মা বলেছে, টিচার বলেছে, সে যদি ভালো পড়াশোনা করে, ইনপুটটা দেয়, তাহলে ও ভালো রেজাল্ট হবে। ফার্স্ট না হোক, ভালো রেজাল্ট হবে। একটা প্লেয়ার ও জানে যদি রোজ গিয়ে ভালো করে সিনসিয়ারলি প্র্যাকটিস করে, আরে ইন্ডিয়া না খেলুক, একটা বড় কিছু করতে পারবে। সবাই জানে ইনপুট যদি ঠিক থাকে আউটপুট আসবে। ফান্ডেরও তাই। আমি যদি ইনপুট ঠিক দেখে ফান্ড চুজ করি, আউটপুট আসবে। ফার্স্ট হতেই হবে এমনকি মানে আছে? না না, সে তো কোনো মানে নেই, তাই নাকি? এইটা খুঁজতে গিয়েই তো যত বিপদ। কি হয় জানেন, ইনপুটটাকে আমি মানে সবাই পেতে চায় আউটপুট। মানে কি, সবাই স্বর্গে যেতে চায় কিন্তু মরতে কেউ রাজি নয়। মরাটা হচ্ছে কিন্তু স্বর্গে যাওয়ার প্রধান সত্য। ইনপুট হচ্ছে মরা। যদি আগে আগে আমি নাম ইনপুটটা দিই, আমি স্বর্গে কোথা থেকে যাব? বুঝতে পেরেছেন কথাটা কি? এইটা হলো সব থেকে মানে একদম ফ্যাক্ট যেটা। তো এবারে কি হয়, এবার ইনপুটটা আমি বুঝবো কী করে? ইনপুটটা আমি বুঝবো কী করে? তো এটার জন্যে এটা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, ইনপুটটা আমি বুঝবো কী করে। ইনপুটটা তো টেকনিক্যাল। তো এবার আমি যদি এরকম টেকনিক্যাল কথা এখানে বলি, তাহলে তো আমিও বুঝতে পারবো না, আমার দর্শক ন্যাচারালি হবে, স্বাভাবিক ব্যাপার এটা। তো এইটার জন্য আপনাকে একদম টেকনিক্যাল পার্সনের কাছেই যেতে হবে। মানে এইটা নিয়ে যদি আপনার সঙ্গে আপনার থেকে আমার বুঝতে হয়, তাহলে আমার টোটাল ফিনান্স নিয়ে আপনার সঙ্গে বসতে হবে। হ্যাঁ, সে আপনার ফান্ড ম্যানেজ করে দেবে, সেই আপনার ফান্ড সিলেকশন করবে। একটু আগে আমি বললাম না যে আপনার ইনভেস্টার প্রোফাইলটাকে সে তৈরি করবে, তারপর আপনার রিস্ক নেবার অ্যাপেটাইট কতটা, এগুলো বললাম না। এবং এগুলো যদি কেউ আপনার জন্য, আমি আরেকটা জিনিস গোপন সত্যি কথা বলে দিচ্ছি, কেউ ধরুন এরকম জিনিস আপনাকে একবার বলে আপনাকে ঢুকিয়ে নিল, দিয়ে আর কিছু করছে না, বিপদ হয়ে যাবে কিন্তু। কারণ আপনার ইনভেস্টার প্রোফাইল এক থাকবে, আপনার ইনকাম এক থাকবে, আপনার এক্সপেন্ডিচার এক থাকবে। আপনি তো একটু আগে বললেন আপনার গোল এক থাকবে, আপনার রিস্ক নেওয়ার ক্ষমতা এক থাকবে, আপনার সব চেঞ্জ হবে। তাহলে এভরি একটা ইন্টারভেলে আমার এই প্রোফাইলগুলোও চেঞ্জ হবে। তাহলে আমার এই রিপ্রোফাইল হচ্ছে কি না, সেই অনুযায়ী আমার অ্যাসেট অ্যালোকেশন স্ট্র্যাটেজিগুলোকে তৈরি করবেন উনি। তো এখানে অনেক টেকনিক্যাল ব্যাপার দেখে তিনি ফান্ড চুজ করবেন। তো এবার ধরুন আপনি বললেন যে আপনারা তাহলে ফান্ডগুলোকে কীভাবে চুজ করেন। তো আমি অত ডিপে যাচ্ছি না, মোটামুটিভাবে যারাই কোনো ভালো অ্যাডভাইসার হয় তারাই এটা ইউজ করে বোধ হয়, আমার মনে হয়। যদি না করে তাহলে সেটা ভুলভাল হবে হয়তো, আমার মনে হচ্ছে। প্রথম হচ্ছে, দেখুন মিউচুয়াল ফান্ডে না ওই মাত্র বললাম অনেক ক্যাটাগরি আছে। সেই ক্যাটাগরির মধ্যে অনেক ফান্ড আছে, 1500-র ওপর ফান্ড আছে। ধরুন আপনি একটা ওষুধের দোকানে গেছেন, এই মেডিসিন ভর্তি হয়ে আছে, আপনি এর মধ্যে মেডিসিন বাঁচতে পারবেন? তো তার জন্য আপনাকে কী করতে হবে, একটা ডাক্তারের প্রেসক্রিপশন নিলেই মেডিসিনটা পেয়ে যাবেন। আরে রাস্তায় দেখুন কত গাড়ি যাচ্ছে, তো আপনি কোন গাড়িটা চাপবেন? আপনার ডেস্টিনেশন যেটা সেটাতেই আপনি চাপবেন, তার বাইরে তো নয়। তো তেমনি এত ফান্ডের মধ্যে এবার আমি টেকনিক্যালিটিসটা জানি না বলে কি করছি, স্বাভাবিক ব্যাপার, ওই যে একটু আগে আমি বললাম আমার টপ ফান্ডটাকে চুজ করতে যাচ্ছি। প্রিভিয়াস আমার কোনো ব্রেনে ওয়্যার হয়ে নেই, এর কোনো হিস্ট্রি, এর কোনো ভুল কিছু আমার ব্রেনে ওয়্যার হয়ে নেই। আমি ইনপুটটা দেখছি না, আমি এই ইনপুটটা দেখছি না, কিন্তু আমি এটা জানি যে অমুক ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে আমাদের পাড়ার ওই লোকটা ডুবে গিয়েছিল, সে আর ওই ব্যাংকে পা দিতে গেলে 3 বার ভাবছে, কিন্তু এটার বেলায় ভাবছে না, কারণ এটার ব্যাপারে কোনো হিস্ট্রিই নেই তার কাছে।
না ঠিক ঠিক বুঝছি, এটা ক্লিয়ার, এটা খুবই ক্লিয়ার। তো এবার তিনি কি করছেন, তার দেখা উচিত কি যে যিনি অ্যাডভাইসার থাকবেন তিনি জেনারেলি দেখা উচিত, দেখেন কি না বলতে পারবো না, তাহলে তাকে অনেক টেকনিক্যালিটিস দেখতে হবে। প্রত্যেকটা ফান্ডের বিভিন্ন ম্যাট্রিক্স আছে, এই ম্যাট্রিক্সগুলোকে দেখা দরকার। বিভিন্ন রেশিও আছে, যেমন ধরুন সার্ভ রেশিও, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, শর্টিনো রেশিও, আলফা, বিটা, ইত্যাদি অনেক আছে। ও বললে মাথা খারাপ হয়ে যাবে, কেউ বুঝতে পারবে না, দিয়ে বলবে এসব মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে। তো এরকম আরও অনেক টেকনিক্যালিটিস আছে, আমি টেকনিক্যালটা বাদ দিয়ে একটু বলছি। যেমন ধরুন যে মিউচুয়াল ফান্ড কোম্পানিতে ইনভেস্ট হবে তার হিস্ট্রিটাও তো দেখা দরকার। দ্বিতীয় হচ্ছে সেখানে যে ফান্ড ম্যানেজার রয়েছে তার ক্রেডিবিলিটি কী আছে, তিনি এর আগে যে ফান্ডগুলো ম্যানেজ করেছিলেন সেগুলোর পারফরমেন্স কীরকম হয়েছিল। আমাদের সঙ্গে যে ক্ষেত্রে হয়, আমরা যেহেতু অনেক বছর ধরে আছি, তো আমাদের সঙ্গে অনেক ফান্ড ম্যানেজারের রিলেশনশিপ এমনি আছে। আমরা হয়তো দেখি একটা ফান্ড, ধরুন ওই যে একটু 27 নম্বর 29 নম্বর বললাম না, আমরা সিলেক্ট করলেও তো তাই হয়। তো সেক্ষেত্রে আমরা তখন তাকে বলি, দেখুন এই ফান্ডটা এই আমরা ফান্ড ম্যানেজারের সঙ্গে কথা বলেছি, এই মেজারমেন্ট নেওয়া হচ্ছে, এই ফান্ডটা থেকে আমরা সরবো না। আচ্ছা, আর সরলে কি ক্ষতি হবে সেটা কি, তাকে এটা বোঝাই। মিউচুয়াল ফান্ডের কনসেপ্ট যখন বুঝছেন, আমি একটা ছোট করে বলে দেবো। আপনি তো মিউচুয়াল ফান্ডে টাকা জমা দিচ্ছেন, দিয়ে আপনি পাচ্ছেন কি? মিউচুয়াল ফান্ড থেকে পাচ্ছেন আপনি ইউনিট। তাহলে এবার আপনি ইউনিট মানে কি, আপনি 1000 টাকা দিলেন, মিউচুয়াল ফান্ডটার দাম 10 টাকা, তাহলে আপনি কত পেলেন? 100 ইউনিট পেলেন। তাহলে এবার ধরুন দামটা কমে গেল, মেন তো 29 নম্বরে চলে গেছে, মানে কি তার দাম কমে গেছে, সেই জন্য রিটার্ন কমে গেছে। তার দামটা যখন কমে গিয়ে এবার 10 টাকা থেকে 5 টাকা হয়ে গেছে, তো আপনি তো 1000 টাকায় দিচ্ছেন, তাহলে আপনি ইউনিট বেশি পাবেন না কম পাবেন? 10 টাকা থেকে 5 টাকা হয়ে গেছে, তাহলে আপনার দাম কমে গেছে, তাহলে আপনি ইউনিট বেশি পাবেন। তাহলে আমরা তখন তাকে বলছি যে দেখুন এখন আপনি এই ফান্ডটা থেকে সরবেন না, এর ইনপুট যেগুলো নেওয়া হচ্ছে টেকনিক্যালিটিস আমরা যাচাই করেছি, এটা কিন্তু অনেক ভালো হবে পরে। এবং আমার গোল যেহেতু এখনো অনেক বড়, আর আমার কাছে যেহেতু এখনো বেশি ইউনিট বেশি আসছে, আপনি অনেক গেইন করবেন এরপর। ওই 10 টাকাতেই তিনি আবার চলে আসবেন কিন্তু বিরাট জায়গায়। অথচ আমার কাছে তখন মানে আমার যে 100টা জায়গায় তখন বেড়ে গেছে, অনেক বেড়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন কথা? এইটা একটা বড় সুবিধে, যেমন যারা পুরনো আপনার আছেন এরকম, তাদের ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে অনেকের হয় দেখেছি। তারপরে ধরুন এইগুলো ছাড়াও দেখা উচিত আর একটা জিনিস ভালো করে দেখুন, যে আপনার তো ফান্ড সিলেকশন একটা করে দিল, একবারের ব্যাপার তো নয় এগুলো। কারণ বললাম তো ফান্ড তো চেঞ্জ করতে হবে, আপনার রিকোয়ারমেন্ট চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে এবার সেই চেঞ্জ করতে গেলে ফান্ডগুলোকে তো মনিটর করতে হবে। বললাম না যে আপনার যদি একজন ব্যক্তি হয় তিনি কি করবেন, আপনার মতন অনেক লোকের সঙ্গে কথা বলবেন না, মনিটর করবেন না, রিভিউ করবেন, কি করবেন তিনি? তো এর জন্য আলাদা টিম থাকা দরকার, আলাদা এক্সপার্টাইজ থাকা দরকার, এবং তার সিস্টেম থাকা দরকার, প্রসেস থাকা দরকার, তাই নয় কি? ঠিক ঠিক ঠিক। তাহলে এবার রিভিউ করে যদি তিনি দেখেন তখন চেঞ্জ করা যেতে পারে। কিন্তু আমি জাস্ট একটা লোককে বোঝাবার জন্যে কী করছি, মাঝে মাঝে টুক করে একটা চেঞ্জ করে দিচ্ছি, তা ওটা হচ্ছে চার্মিং করা হচ্ছে, ওতে আরও ক্ষতি হচ্ছে, ট্যাক্স বাড়ছে। এবং আমি যেটা থেকে চলে গেলাম, মানে আমি একটা লেন দিয়ে যাচ্ছিলাম, খুব জ্যাম দেখেছি, আমরা তো করি যে এই দিক দিয়ে বেশিরভাগ গাড়ি চলে যাচ্ছে, ফট করে চেঞ্জ করে নিলাম, আলটিমেট দেখা যায় আমি দেরিতে পৌঁছচ্ছি, হয়তো এটা তো এখানে তো বেশিরভাগ মানুষ এই করতে করতে, এই ট্র্যাপিজের খেলায় একবার এদিক একবার ওদিক করতে করতে সে কিন্তু নিচে পড়ে, এই করেই কিন্তু বেশিরভাগ মানুষ ডোবেন। তো ওই জন্য মিউচুয়াল ফান্ডের ফান্ড সিলেকশন করাটা খুব টেকনিক্যাল ব্যাপার, এবং সেটা এক্সপার্টের হাতেই থাকা উচিত, করা উচিত। হ্যাঁ, এবার এই যে মিউচুয়াল ফান্ড সম্পর্কে আপনি একটা ডিটেল ধারণা দিলেন, এবং আমি পার্সোনালি আমারও মিউচুয়াল ফান্ড সম্পর্কে একটা ধারণা তৈরি হলো। একটু আগে আমরা কথা বলছিলাম বিভিন্ন ক্ষেত্রে যে ডাইরেক্ট স্টক ইনভেস্ট করি, ট্রেড করি, এই ব্যাপারটা মিউচুয়াল ফান্ড না ডাইরেক্ট স্টক, এইটার মধ্যে আমি কোথায় ইনভেস্ট করব? ঠিক, দেখুন আপনি স্টকে ইনভেস্ট করতেই পারেন, ডাইরেক্ট স্টকে, মিউচুয়াল ফান্ডেও আপনি ইনভেস্ট করতেই পারেন, এটা আপনার চয়েস। ফার্স্ট আমি মিউচুয়াল ফান্ড নিয়েই এখানে বলছি বলে আমি যদি বলি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করাটা ভালো, তাহলে কিন্তু ভুল হবে। আমি দুটোর ব্যাপারই বুঝিয়ে বলছি। ফার্স্টটাকে বলি যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করলে আপনি কি সুবিধা পাচ্ছেন, আপনি খুব কম পয়সাতে ইনভেস্টমেন্টটা করতে পারেন। আপনি জাস্ট 2000-5000 টাকাও করতে পারেন, 100 টাকাও ইনভেস্ট করা যায় প্রতি মাসে মিউচুয়াল ফান্ডে, এবং ওই অল্প টাকা দিয়েই আপনি একই সঙ্গে ইন্ডিয়ার সব থেকে বড় কোম্পানিরও ওনারশিপ পাচ্ছেন প্যাসিভ ওয়েতে, এবং
আপনি বিদেশের কোম্পানিও ইনভেস্ট করতে পারছেন, সব এক জায়গায় পাচ্ছেন, গোল্ড পাচ্ছেন, এভরিথিং যেতে পারছেন আপনি। এবং তার সঙ্গে ওই অল্প একটা টাকাতে আপনি একটা ফান্ড ম্যানেজার, কোয়ালিটি ফান্ড ম্যানেজার অনেকজনকে পাচ্ছেন। তার সঙ্গে আরও একটা পাচ্ছেন কি, আপনি সেবির মতন একটা রেগুলেটর যে আপনার পুরো ব্যাপারটা দেখাশোনা করছে। এটা কম কথা নয় কিন্তু। তারপরেও হচ্ছে যে আপনার যিনি অ্যাডভাইসার যদি কেউ থাকে, ওই অল্প টাকা আপনি ইনভেস্ট করেছেন তাতে কিন্তু তিনি আপনার ফান্ডটাকে মনিটর করছে, আপনি আপনার কাজ করছেন, তিনি আপনার ফান্ড রিভিউ করছেন, মনিটর করছেন। দেখুন, আপনার ফান্ড ম্যানেজার তো আপনাকে চেনে না, তিনি তো তার ফান্ডটাকে চেনেন, ফান্ডটা ম্যানেজ করবেন। আপনারটাকে কে দেখবে? ওই অ্যাডভাইসার। সে আপনার গোলগুলোকে, আপনার গোল অনুযায়ী ফান্ডটা চলছে কিনা সে রিভিউ করবে, সে দেখবে। এইটা আপনি মিউচুয়াল ফান্ডে পেতে পারেন। এবার অনেক মানুষ ভাবেন মিউচুয়াল ফান্ড তো খুব সাধারণ মানুষের জন্য। মিউচুয়াল ফান্ড অনেক আচ্ছা আচ্ছা লোকের অনেক বড় বড় পোর্টফোলিও বানিয়েছে। আজকেও অনেকে বলেন পিএমএস ওর থেকে ভালো। তা আমি বলছি না, ওই নিয়ে কোনো তর্কে যাচ্ছি না। আজও মিউচুয়াল ফান্ডের বিভিন্ন ক্যাটাগরির ফান্ড যা রিটার্ন দিয়েছে পিএমএস দিতে পারেনি। পিএমএস মানে পোর্টফোলিও ম্যানেজমেন্ট সিস্টেম আর একটা রয়েছে। হ্যাঁ। এবার ডাইরেক্ট স্টক, আমি খুব সংক্ষেপে বললাম মিউচুয়াল ফান্ড সম্বন্ধে। এবার ডাইরেক্ট স্টক, 100বার স্টকে ইনভেস্ট করতে পারেন। ওর থেকে ভালো এভিনিউ কিছু হতে পারে না যদি কেউ ঠিকঠাক নিজে করতে পারেন। দেখুন, ডাইরেক্ট স্টকে ইনভেস্ট করতে গেলে আগে আপনাকে এই ব্যাপারে যথেষ্ট নলেজেবল হতে হবে, কারণ আপনাকে একটা ফান্ডামেন্টাল অ্যানালিসিস করা দরকার হবে। আপনি যদি অন্যের টিপস নিয়ে করেন তাহলে 3 বার ভাবুন। আপনি যার টিপস নিয়ে করছেন একবার ভাবুন। পৃথিবীতে সব থেকে বেশি টাকা এনে দিতে পারে স্টক, ঠিক? এবার সেইটা কে বাড়বে, প্রচুর বাড়বে, সেটা জানেন যিনি আপনাকে টিপস দিচ্ছেন। তিনি ক পয়সার বিনিময়ে টিপস দিচ্ছেন, এটা কি বাস্তবসম্মত হচ্ছে? এটা ভেবে দেখা দরকার। যেখানে আমি বলছি আপনাকে আমি বেস্ট ফান্ড দিতে পারবো কিনা আমি জানি না, কিন্তু আপনাকে বেস্ট ওয়েলথ ক্রিয়েট করে দিতে পারি। তাহলে প্রথম হচ্ছে আমাকে নলেজেবল হতে হবে, নিজে নলেজেবল হতে হবে। তাহলে আমার যদি নলেজ থাকে তাহলে আমি এগোতে পারি। দ্বিতীয় নাম্বার হচ্ছে যে আমি কতগুলো ব্যালেন্স শিটকে মানে ট্যালি করছি, রিসার্চ করছি, পড়ে দেখতে পাচ্ছি, এগুলো আমাকে জানতে হবে। আদারওয়াইজ আমি একটা, দেখুন, কেউ যদি ট্রেডিং করে, স্টকে একটা পয়সা লাগিয়ে দিল, এগুলো না, আমি তো এর আগে বলেছি না, এগুলো লোককে বলার জন্য হতে পারে যে আমি এতে। তারা কি করে, তারা বেশিরভাগ খোঁজে কি মাল্টিব্যাগার, তারপরে হচ্ছে এই পেনি স্টক। 2 টাকায় কিনেছিলাম, আজকে আমার 10 টাকা হয়ে গেছে। সো হোয়াট? তোমার ক টাকা দিয়েছিলে সেখানে? 5,000 টাকা, সেটা হয়েছে 25,000 টাকা। কি হলো তোমার? কি হলো লাভ? তাই নাই কি? ঠিক। তাহলে নলেজ দরকার, হিউজ মানি দরকার। কেন? আপনি ভালো নলেজ আছে, রিসার্চ করে দেখেছেন যে এই স্টকটা ভবিষ্যতে খুব ভালো হবে, এবার সে মার্কেট থেকে পড়ছে আস্তে আস্তে করে, আপনি যা বুঝতে পারছেন যে এখানে মানি ইনভেস্ট করলে আমি অনেক টাকা পাবো, কিন্তু আপনার যদি মানি না থাকে আপনি কি করে ইনভেস্ট করবেন? ঠিক। 3 নম্বর যেটা দরকার সেটা হচ্ছে টাইম। ওই টাইমটা মারাত্মক টাইম দরকার, কারণ এটা পার্ট টাইম কাজ নয়। হ্যাঁ, এবং এটা ওই আমাকে দুটো ব্যাপার, একটা হলো দিনের টাইম বলছেন আপনি, যে দিনে যতটা সময় দিতে হবে। আরেকটা জিনিসও আমার মনে হলো আপনার কথা শুনে, যে অনেকটা টাইম জুড়ে ওই টাকাটা হোল্ড করার মতো ক্যাপাসিটি আমার থাকতে হবে। একদম ঠিক। প্লাস আমাকে এই রিসার্চ করার জন্য প্রচুর অনেকটা টাইম সময় দিতে দিতে হবে, হবে। অনেক ওই নলেজ বাড়ার জন্য টাইম দিতে হবে। এই 3টের কম্বিনেশনের যদি একটা গন্ডগোল করে তাহলে হবে না। তাহলে একটু ভাববেন স্টকে যাবেন কি না। ধরুন আমার নলেজ নেই, আমি নলেজ হায়ার করব, আবার বলছি ভাববেন যার হায়ার করছেন তিনি কেন আপনাকে নলেজ বিক্রি করছেন, একটু ভাববেন। ভুল করছেন আমি বলবো না, আচ্ছা ঠিক আছে আমার টাকা নেই, আমি লোন করে করব, সর্বনাশের কিছু আর বাকি থাকবে না। ব্যাস, স্টক মার্কেটে ঢুকবো আমি লোন করে, শেষ। দ্বিতীয় নম্বর হচ্ছে আমার টাইম নেই, যাওয়াই দরকার নেই, আপনার নলেজও থাকবে না আর সব যাবে। তো এবার যদি কেউ যেতে চান যেতে পারেন যদি আপনার প্যাশান থাকে, আর এই 3টেও আছে আর প্যাশান আছে, আপনি স্টক মার্কেটেই ইনভেস্ট করুন, আর কোথাও করবেন না, আপনি অনেক কিছু করতে পারবেন।
বিরাট টাকা করতে হবে, বিরাট টাকা করতে মানে অলরেডি করেওছে অনেকে, করে হচ্ছে, হ্যাঁ ঠিকই। কিন্তু এইগুলোর কম্বিনেশন যদি না থাকে তাহলে করাটা একটু ভাববেন, কারণ আপনি ওই সেম হবে কিন্তু আমি এর আগে যেগুলো বলেছিলাম কিছুদিন পর আপনি ব্যাক করবেন, ট্রায়াল অ্যান্ড এরর করতে গিয়ে অনেক হয়তো নষ্ট করে ফেলতে পারেন। সেই জন্য এটা বলা, এই হলো ব্যাপার, কোনোটাই খারাপ নয়, স্টক মার্কেটও খারাপ নয়, এটাও খারাপ নয়। রাইট। আমরা তো অনেকটাই আলোচনা করলাম বিভিন্ন বিষয় নিয়ে, বাট এটা তো জেনারেলি আলোচনা করলাম আমরা মেল পার্সপেক্টিভ দিয়ে, মানে আমরা ধরুন ইনকাম যারা করছে তারা কীভাবে ইনভেস্ট করবে এবং তারা কি করবে, কিন্তু মহিলারা যারা বাড়িতে হাউসওয়াইফস, ধরুন হাউসওয়াইফ যারা হোম মেকার্স, তারা সারাদিন তাদের বাড়ি সামলানোর জন্য প্রচুর এফর্ট দেন এবং প্রচুর কাজ করেন, এবং তার সঙ্গে তাদের কি কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টের পসিবিলিটি আছে? তারা কি করতে পারেন? দারুণ প্রশ্ন এটা, এবং এটা আমি যে সমস্ত মহিলারাও দেখছেন বা যে সমস্ত মেল মেম্বাররাও দেখছেন, আমি প্রত্যেককে বলছি, উদ্দেশ্য করি যে এটা খুব ভালো কোশ্চেন। কারণ দেখুন, আপনি খুব শান্তিতে ইনকাম করতে পারছেন উনি আছেন বলে, বাড়িটাকে উনি ম্যানেজ করছেন, এবং বেশিরভাগ ক্ষেত্রে ওই মেল মেম্বাররা কী করে, তার ইনকাম নিয়ে এসে তার হাতে দিয়ে দিলেন, এবার তিনি সো কল্ড বাজেটিং জানেন না, কিন্তু বেশ বাজেটিং করে চালান, কিন্তু অনেককে আমি দেখেছি, এবং একটা পয়সা বাঁচিয়েও ফেলছেন, ছোট হোক অ্যামাউন্ট, একদম তাই, ছোট হোক কিন্তু বাঁচিয়েও ফেলছেন। এবার তার সেই এডুকেশন নেই, মানে এডুকেশন মানে আমি শিক্ষাগত এডুকেশন বলছি না, ফাইন্যান্সিয়াল লিটারেসিটা সেরকমভাবে হয়তো হয়ে ওঠেনি, সেই জন্য তিনি টাকাটাকে রাখছেন শাড়ির ভাঁজে, কিংবা রাখছেন আলমারির মধ্যে ইত্যাদি। এবার ইনফ্লেশন ওই টাকাটাকে ইরোড করে দিচ্ছে, তো যার ফলে তিনি উদ্যমটা হারিয়ে ফেলছেন, আর বুঝছেন যে এটা করে তো আমি কিছু করতে পারবো না। তো এই জন্য আমাদের ক্ষেত্রে আমাদের বলে ফেলছি কথাটাকে, না কি দেবো এক্সাম্পল, আর আমাদের অনেক এরকম আছেন যারা তারা এইরকম ছোট ছোট অ্যামাউন্ট যেটা জমান, মিউচুয়াল ফান্ডেরই ফান্ড আছে তার জন্য আলাদা, সেখানে তারা জমিয়ে তারা আজকে একটা বেশ খুব বড় পোর্টফোলিও নয়, বেশ ভালো কিছু বানিয়েছেন, তারাও অনেক গোল ফুলফিল করছেন। যেমন এই বলতে বলতে মনে পড়ছে, অনেকে ঠিক করেন আমি একটা জুয়েলারি কিনবো, খরচের জন্য পারছি না, তো নিজের পয়সা দিয়েই কিনছেন কিন্তু ওই গোল করে। তারপরে হচ্ছে অনেকে বলেন যে না আমি বেড়াতে যাব, আমার বাড়ি থেকে সবাই টাকা পয়সা ম্যানেজ করতে পারছে না বলে যাচ্ছে না, আমি এইখান থেকে করে করে যাব, তার ওই ভ্যাকেশন গোল কিন্তু আমাদের এখান থেকে ফুলফিল হচ্ছে, কিন্তু আমাদের এখান থেকে মানে আমরা প্ল্যান করে দিয়েছি সেটা থেকেই তিনি করছেন। এরকম অনেক ছোট ছোট গোল, কিন্তু এগুলো ফুলফিল হওয়ার পর কি হচ্ছে জানেন, একটা ইনভিজিবল জিনিস আমরা তাদের মধ্যে থেকে দেখতে পাই, তার একটা আইডেন্টিটি তৈরি হচ্ছে, এবং তার কনফিডেন্স লেভেল মারাত্মক বাড়ছে। আরও কি হচ্ছে জানেন, ওই বাড়িতে যে ছেলেমেয়েরা তৈরি হচ্ছে না, তাদেরকে উনি শেখাচ্ছেন। আমি দেখেছি কত ছোট এক্সাম্পল দিয়ে ফাইন্যান্সের জিনিস শিখিয়ে দিচ্ছেন তারা, এই খাবারটা নষ্ট করছিস, দেখ এই বিস্কুটটার কিন্তু এই দাম ছিল, আজকে হয়ে গেল এই দাম, এরকম করে 9-6 করবি না, কত ইনফ্লেশন শিখিয়ে দিচ্ছেন, কত কি তারা শিখিয়ে দিচ্ছেন খুব সুন্দরভাবে। এই জিনিসগুলো কিন্তু করতে পারতেন না, কারণ আমরা যখন কি হয় ওই আমরা না কোনো হাউস হোল্ড হিসেবে দেখি, আমরা কোনো ফ্যামিলির মেল মেম্বার ফিমেল মেম্বার বলে নয়, সবাই হাউস হোল্ড, সেই বাড়ির বাচ্চা থেকে আরম্ভ করে আমরা সবসময় উৎসাহ দিই যে দেখুন আপনি একা আপনার নামে ইনভেস্ট করবেন না, আপনি ম্যাডামের নামে আপনার নামে করে দুজনকে আলাদা করে করুন, কেউ ফার্স্ট হোল্ডার কেউ সেকেন্ড হোল্ডার, আইদার অর সার্ভাইভার, জয়েন্ট হোল্ডার, তার বিভিন্ন কারণ আছে, করা হোক। দেখুন এতে কি হয়, যে ব্যক্তির নামে করা হচ্ছে সেই ব্যক্তির একটা ডিগনিটি বাড়ে, কিন্তু আমার নামেও ইনভেস্টমেন্ট আছে, আমারও অ্যাসেট আছে, যখন দেখাতে যাই তখন কিন্তু তার ভাল লাগে যেটা আমার নামে আছে। ঠিক, সবারটাই এক জায়গায়, কিন্তু এটা আমার নামে আছে। দ্বিতীয় নাম্বার হয় কি, ট্যাক্সের বড় সুবিধা হয় সেখানে, কি যখন টাকাটা তো একদিন তুলবেন তারা, তা তুললে তো একটা ট্যাক্স লাগবে, ক্যাপিটাল গেইন ট্যাক্স, তো দুটো প্যানের এগেনস্টে যখন যাবে, একটা প্যানের যা ছাড় পাওয়া যাবে দুটোতে আমি ডবল ছাড় পাবো। ঠিক ঠিক। আমরা বাচ্চাদের নামেও রাখতে বলি, কারণ টাকা জমালে কি করে কম্পাউন্ডিং হয় সে দেখতে শিখুক, প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখতে পাইছে, এবং সে যাতে পরবর্তীতে ওই ডিলে কস্টটা তাকে না পেতে হয়। অনেকে কিন্তু এইভাবে তৈরি হয়েছে,
এবং সে যখন প্রথম জবে গেছে এরকম হয়েছে প্র্যাকটিক্যালি, সে তখন একটা চাঙ্ক মানি তার অ্যাকাউন্টে ঢুকেছে। এবার সে তখন যেহেতু এইটা করা আছে, সে প্রথমেই বলছে আঙ্কেলকে ফোন করব, ফোন করে আগে জিজ্ঞেস করতে হবে তাহলে যে তা অন্য বন্ধু বান্ধবদের মতন সে ওইটা করলো না, অন্য কিছু। এইগুলো কিন্তু ঘটে। তো এই জন্যে আমি মহিলাদের ব্যাপারটা বললাম, ওটার ইম্প্যাক্ট কত বড়, অনেক বড়, সেইটা বোঝালাম। আমার মনে হয় এটা সোসাইটির উপরে একটা ইম্প্যাক্ট হবে যদি আরো বেশি ফিমেল মেম্বার্স অফ দ্য ফ্যামিলি যারা হোম মেকার্স, তারা এবং বাকি যারা ইনকাম করে তারা তো আছেই, কিন্তু যারা হোম মেকার্স তাদের কিন্তু আপনি যে বললেন কনফিডেন্স, আইডেন্টিটি, এই সমস্তটা নিয়ে ওভারঅল কিন্তু একটা সোসাইটাল আপলিফমেন্ট হতে পারে। যে মহিলারা ইনকাম করেন, ইনকামের ক্ষেত্রে যেরকম সবাই করেন সেরকম, আমরা এটা রিজার্ভ ব্যাংকের ডেটা বলছে যে মহিলারা ডিফল্টার হন কম, আর মহিলাদের কনসিস্টেন্সি অনেক বেশি, 100%। একবার যদি তার আমরা নিজেরা এটা প্র্যাকটিক্যাল দেখেছি, এটা রিজার্ভ ব্যাংকের ডেটা, যে মহিলারা পট করে বেরিয়ে যান না ইনভেস্ট থেকে। রাইট, কারেক্ট। এবং সেটাকে যেমন করেও আঁকড়ে ধরে বসে থাকেন, কিন্তু কিছুতেই ওটাকে চেঞ্জ করতে চান না। এবং অনেক ক্ষেত্রে দেখেছি তারা নিজেদের গোলটাকে ফুলফিল করার জন্য অনেক কিছু জিনিসকে ত্যাগ করেছেন, করেও কিন্তু এটাকে করেছেন, এবং অনেক গোল তারা বেশি ফুলফিল করতে পেরেছেন। হ্যাঁ, এবং আমি নিজের চোখে দেখেছি, আমার পরিচিত বন্ধু বান্ধবীরা তারা ছোট করে, তাদের ইনকাম ছোট, তারা ছোট করে হঠাৎ দেখি 1 বছর পরে আমায় বলছে টাকা পয়সা লাগবে নাকি ভাই, আজকে একটা ম্যাচুরিটি আছে, এবং দেখলাম সেটা বড় টাকা। আমি বললাম এবং তারপরে তারা তাদের থেকেও আমি কিছু অ্যাডভাইস নিয়েছি, বলছি কীভাবে করলি। বহুজন করে এবং আমার মনে হয় ওই প্রপার মাইন্ডসেটটা বা ওই খুব একদম প্রপারলি ওই পুরোটাকে মেনটেন করা এদের মহিলাদের মধ্যে বেশ। এই যে আমরা ফ্যামিলি মেম্বারদের কথা বললাম, ফিমেল মেম্বারদের কথা বললাম, মেল মেম্বাররা তো ধরুন টেকনিক্যালি তারা একটুখানি বেশি অ্যাডভান্স থাকে, তারা টেকনিক্যাল ব্যাপার স্যাপার বোঝে বেশি। এবার মহিলাদের ক্ষেত্রে যখন তাদের এই টাকা তুলতে হবে, মিউচুয়াল ফান্ড থেকে টাকা তুলতে হবে, ব্যাংক থেকে টাকা তোলা তো ইজিয়ার, কারণ আজকের দিনে তো এমনি ডিজিটাল মানি মোটামুটি সবাই জানে। আর ম্যাক্সিমাম কি ব্যাংক থেকে গিয়ে আমি এটিএম থেকে টাকা তুলে নিলাম, বা আমার যদি আরও বেশি টাকা তুলতে হয় ব্যাংকে গিয়ে তুলে নিলাম, এইটুকু তো ঠিক আছে। মিউচুয়াল ফান্ড থেকে টাকা তোলার যে কমপ্লিকেশন আছে সেটা কি আছে কিনা, এবং সেটা মহিলাদের ক্ষেত্রে তারা কিভাবে ব্যাপারটাকে ম্যানেজ করবে? খুব ভালো প্রশ্ন এটা আমার খুব চয়েসেবল কোশ্চেন। কারণ আমরা যখন কারোর সঙ্গে কথা বলি, তার ইনভেস্টমেন্ট করার পর যে কাজটা করি সেটা হচ্ছে কি, আগে আপনি টাকা তুলুন। কারণ প্রত্যেকের না একটা টাকাও খুব কষ্টের টাকা। তো সব জায়গা থেকে আগে জানা উচিত, কোনো জায়গায় ইনভেস্ট করার আগে 3 বার ভাবুন। করার পর যদি ভাবতে চান না, অনেক কিছু লস হয়ে যেতে পারে। তো সেই জন্য আগে আমরা বলি যে টাকাটা তুলবেন কি করে দেখুন। তো এটা একটা ভালো কোশ্চেন। তো এই যে বললেন জটিলতা আছে, ঠিক আছে, ধরুন আপনি ব্যাংকে টাকা তুলতে গেলে কি করতে পারেন, হয় অনলাইনে করতে পারেন, নাহলে ব্যাংকে যেতে হবে আপনাকে। ঠিক কোনো জটিলতা নেই। এই যে একটু আগে আমি বললাম, এইটার ব্যাপারে আমাদের হিস্ট্রি নেই প্রেমে। এবং অনেকজন মিউচুয়াল ফান্ডে গিয়ে টাকা তোলেনি, মিউচুয়াল ফান্ড সেই জন্যও জানে না। যে তুলেছে সে কি অনলাইন জানুক না জানুক কিচ্ছু অসুবিধা নেই। কীভাবে আমি বলছি, ধরুন যেমন ব্যাংকের ব্রাঞ্চ থাকে, মিউচুয়াল ফান্ডেরও ব্রাঞ্চ আছে বিভিন্ন জায়গাতে। হ্যাঁ, পাড়ায় 3টে নেই, কিন্তু আছে। কোথায় আছে? আপনি অনলাইনে আজকাল সব জায়গায় দেখে নিতে পারবেন, খুব ইজি। ধরুন SBI মিউচুয়াল ফান্ড, ICICI মিউচুয়াল, যে মিউচুয়াল ফান্ডই হোক, তাদের ব্রাঞ্চ রয়েছে সব বিভিন্ন জায়গায়। সেই ব্রাঞ্চে আপনি চলে গেলেন, গিয়ে আপনি আপনার প্যান নাম্বারটা বললেন বা ফোন নাম্বারটা বললেন, ওরা বার করে দেবে সব। ইউনিক আইডেন্টিটি একটা কিছু বললেন, ডিটেলটা আপনি ফর্ম দিয়েই করতে পারেন, অনলাইন যায় না, ওখানে সাইন করে দিলেন, টাকা আপনার ব্যাংকে চলে এলো, কোনো অসুবিধে নেই। আচ্ছা বেশ, বললেন না আমি তো এমন জায়গায় থাকি, এখানে আমার কোনো মিউচুয়াল ফান্ড কোম্পানি নেই, হতে পারে এটা, হতেই পারে। তার জন্য মিউচুয়াল ফান্ড কী করে দিয়েছে, সেবি 2টো RTA এর ব্যবস্থা করে দিয়েছে। তারা কি করে, একটার নাম ক্যাম্পস, একটার নাম কে ফিনটেক। তারা সার্ভিসটা দেয় মেনলি। তারা যেসব জায়গায় মিউচুয়াল ফান্ড AMCগুলো এখনও তাদের ব্রাঞ্চ খুলতে পারেনি, সেই সব জায়গায় তারা অফিস খুলে রেখে দিয়েছে, যাতে করে মিউচুয়াল ফান্ড যারা করেছে তারা ওখানে যেতে পারে। আচ্ছা। এবং সেখানে গিয়ে সেম আপনি গিয়ে এইভাবে টাকা তুলে নিতে পারবেন। কিন্তু মিউচুয়াল ফান্ড থেকে তো ক্যাশ তোলা যায় না, যে তিনি আপনার হাতে টাকা তুলে দেবেন, ওটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে যাবে, আপনি ব্যাংক থেকে তুলে নেবেন, ATM থেকে তুলে। এবং এইটা অনলাইনে তো, এবার বলি অনলাইনে তো এটা ফিঙ্গার ট্রিপ। ধরুন আপনি যে এইসব এত ঝুঁকি আপনাকে পোহাতে হবে না। আপনি যদি
এমন একজন অ্যাডভাইসারকে চুজ করেছেন যে অ্যাডভাইসারের একটা সিস্টেম প্রসেস আছে এবং তার একটা বড় টিম আছে এবং একটা অর্গানাইজেশন আছে, তাহলে তার অনলাইন প্রসেস খুব ভালো হবে, এটা স্বাভাবিক। এবং আপনি কিছু পারেন না অনলাইনে, আমি ধরে নিলাম যে অনলাইনে তো আপনি নিজেই অ্যাক্সেস করে তুলে নিতে পারবেন, সেটা পারবেন না, আপনি বোঝেন না ওসব, তাহলে আপনি কিছু করতে হবে না। তার একটা ডেডিকেটেড ফোন নাম্বার থাকবে, দেখবেন সেখানে আপনি ফোন করুন, বলুন যদি কেউ না ধরে, আমি তো এত দূরে থাকি, তাহলে কী হবে, ওই ফোন নাম্বারটাকে আগে ইনভেস্ট করার সময় দেখুন যে ওটাকে রাউট করে করে হয় কিনা, মানে ফোনটা কেউ না কেউ ধরবি, বা একটা মেসেজ পাঠানোরও একটা ব্যবস্থা থাকবে, সেখান থেকে আমাকে কল করে কিনা, আগে সব চেক করে নিন, তারপর করুন। এবার আপনি কী করলেন, একবার বললেন যে আমি এই অমুক, আমার টাকাটা এই তুলে দাও ভাই, তো আপনাকে কি করবে, সে আপনার টাকা আপনাকে তুলে দেবে, সে যা করার করে দিল। এবার বলবে যে আপনার কাছে দেখুন একটা, আপনি অথরাইজ না করলে কিন্তু কেউ টাকা তুলতে পারবে না মিউচুয়াল ফান্ড থেকে, আপনার কাছে একটা অথরাইজেশন কনফার্মেশন করার জন্য যাবে, এবং সেটা ডিরেক্ট আপনার অ্যাকাউন্টেই যাবে, অন্য কোথাও যাবে না। তো সেই অথরাইজেশনের দুটো জিনিস আছে, একটা ওটিপি আছে, একটা লিঙ্ক আছে। আপনি যদি নিজে পারেন লিঙ্ক ক্লিক করে অথরাইজ করে দিন, আর যদি না পারেন ওই ওটিপিটা আমাকে বলুন, আমি ফোনটা ধরে আছি, করে দিচ্ছি, তো আপনার অ্যাকাউন্টে ব্যাংকে চলে যাবে। এবার ওই ডিস্ট্রিবিউটার বা ওই মিউচুয়াল ফান্ড যিনি অ্যাডভাইসার রয়েছেন, তিনি, আমরা তো করি, অন্যরা করে কি না জানি না, আমরা ওটাকে ফলো আপ করি যে ওই টাকাটা গেল কি না। বলবেন এত লোকের করেন? হ্যাঁ, আমাদের সিস্টেম আছে। তো তার যখন টাকাটা যাবে তাকে জানানো হবে যে আপনার টাকাটা ঢুকে গেছে। অনেক ব্যাংক থেকে মেসেজ অনেক সময় ফেল হয়, যায় না। তো এবার টাকাটা কবে যাবে, টাকাটা তো বিভিন্ন ফান্ড ওয়াইজ তার সেটেলমেন্ট আলাদা থাকে, কোনোটা T+2, কোনোটা T+1 এরম থাকে, সেইভাবে তার কাছে যাবে। তো এটা জটিলতা কিচ্ছু নেই, শুধু না জানি বলে ভাবছি এটা বোধহয় খুব জটিল ব্যাপার, এর একদমই জটিলতা কিছুই নয়। আর আজকের দিনে যেরকম ভাবে আমার মনে হয়, যেভাবে আজকের দিনে অনলাইন পেমেন্ট যেভাবে লোকে করছে এবং শিখে যাচ্ছে ধীরে 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 ধীরে, আমার মনে হয় এটাও এই লিটারেসিটার জন্য, মানে যদি এই মুহূর্তে যেহেতু হিস্ট্রি কম, সেহেতু আমার মনে হয় এই মুহূর্তে একটা অ্যাডভাইজারের হাত ধরা আমার মনে হয় সেফেস্ট অপশন। না হলেও টাকা তুলতে পারবেন, পারবেন। কি হবে জানেন তো, ওই যে বললাম 1 কোটি হচ্ছিল, 5 কোটি হচ্ছিল, এইসব ব্যাপার, ওই মাঝখানে ধরুন আপনি একটা বাসে যাচ্ছেন, ওই দিন ধরুন কোনো কারণে মার্কেট একটা পড়ে গেছে, তো আপনি মার্কেট লিঙ্ক প্রোডাক্টে ইনভেস্ট করেছেন, আপনার ভ্যালুটাও পড়ছে, আপনি তো বসে বসে বাসে কী করবেন, বাসে যাচ্ছেন, ট্রেনে যাচ্ছেন, যাই হোক, আপনি তো বসে বসে ওই অ্যাপ খুলেছেন। হ্যাঁ, মিউচুয়াল ফান্ড যদি করে কেউ বা স্টক মার্কেটে যদি করে কেউ, তার অ্যাপ সে কতবার খোলে তার ঠিক নেই। দেখুন মিউচুয়াল ফান্ডে কী দেখে আমি বুঝতে পারি না, জানেন তো, যে সে বারবার গ্রাফটা দেখছে, আমি বললে বলে না, আমিও তো মনিটর করি, আমি তো ওই গ্রাফটাকে দেখি ও কমছে বাড়ছে কি, আরে ওটা মনিটর হলো, ওইটা মনিটর না, মানে ওটা তো জাস্ট দেখার জন্য কি দেখে। ধরুন মিউচুয়াল ফান্ডের ন্যাপ দিনে 1 বার আপডেট হয় রাত্রির বেলায়, সে দেখে 5 বার, কি দেখে, ওটা তো মানে কি ডেলি হয় না, মানে ওটা তো হয় না, ওটা স্টক মার্কেটের মতো প্রত্যেক না, ওটা তো রিয়েল টাইম আপডেট হয় না, রাইট। কিন্তু উনি দেখছেন, অভ্যাস হয়ে গেছে মেনেতে। এইবার তিনি দেখলেন আরে আজকে মার্কেট এত % পড়ে গেছে, উনি টক করে একটা রিডেমশন মেরে দিলেন, তুলে নেব, থাকা উচিত না, কারণ ব্রেন তখন চোখট হয়ে যাচ্ছে। উনি কিন্তু ট্রাপিস থেকে লাভ মারলেন। হ্যাঁ, উনি ভুল সময়, হ্যাঁ, ওই হাতে আছে, বুঝতে পেরেছেন তো। যদি অ্যাডভাইসার থাকে, সে একটা যদি ফোন করে, তার বলবে এর থেকে বড় সুযোগ নেই, যা, বা যদি সত্যি সত্যি কিছু দেখেন তিনি অ্যাডভাইসটা দেবেন, তিনি বলবেন, বলে এখন নয়, তুলতে যদি হয় ওয়েট করুন, বা হ্যাঁ তুলে নিন, আমি বলবো, বা এখনই তুলে নিন, ঠিক আছে, হ্যাঁ, বা আমি তুলে দিচ্ছি আপনাকে, বা কোন ফান্ডটা থেকে তুলবেন আপনি। তিনি কি করলেন, তখন তো মাথা খারাপ, এইটা কমে গেছে, এটা থেকেই তুলবো। হতে তো পারে যে কমেছে তার থেকে না তুলে যে বেড়ে গেছে তার থেকে তোলা উচিত ছিল, হতেই পারে। এবার এটা হতে পারে, তা আপনি জানেন, এটা অ্যাডভাইজার জানে। হ্যাঁ, আমি লস যেটা হচ্ছে সেটাকে, আরে বাড়ু এটা কিচ্ছু দিচ্ছে না, এর থেকে তুলবো না, এটা আগে বাড়ুক, আমি যে টাকাটা দিয়েছি সেই ক্যাপিটালটা আসুক, তারপর তুলবো। আর একজন সে বিরাট রিটার্ন দিচ্ছে, আমি এখন জাট করে তুলে দিলাম ওটা থেকে। বহুজন এই ভুলগুলোকে করে, সেই জন্য তোলাটা জটিলতা নয়, একটু, এই বারবার বলছি, মিউচুয়াল ফান্ডের প্রোডাক্টগুলো ওটিসি প্রোডাক্ট নয়, ওভার দ্য কাউন্টার প্রোডাক্ট নয়, এই প্রোডাক্টগুলোই অ্যাডভাইসড প্রোডাক্ট। এই জন্যে সেবি কী করেছে, মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টের জন্য 2টো এভিনিউ রেখেছে, 2টো রাস্তা রেখেছে। কারণ সেবি জানতো যে এটা ইন্ডিয়াতে নতুন এসেছে, নতুন এলে বাচ্চা ছেলের হাতে নতুন কিছু দিলে সে খোঁচাখুচি করবেই,
তো সেই জন্যে মিউচুয়াল ফান্ডে একটা ডাইরেক্ট এভিনিউ রেখে দিয়েছে, যে যে কেউ ট্রায়াল অ্যান্ড এরর করতে চায় সে ডাইরেক্ট করুক, তাকে সস্তা হবে বলে দেওয়া হয়েছে, বুঝেছেন? এবার সে ডাইরেক্টে করতে পারে, তাকে সব নিজেকে করতে হবে। সে ডাইরেক্ট করছে মানে সে সব নিজে করবে, এবং সে এই ট্রায়াল অ্যান্ড এরর করে যাচ্ছে। করতে করতে যখন সে বুঝবে যে না এরম করে তো কিছু হলো না, তখন যেন সে ঠিক জায়গায় যেতে পারে, তার জন্য সে রেখেছে একটা রেগুলার মোড, যেটা অ্যাডভাইসার বা ডিস্ট্রিবিউটার দেখবে। তো সে যেন ওখানে সুইচ করে যেতে পারে, তার ব্যবস্থাটাও রেখে দিয়েছে। কিন্তু বুঝতে পেরেছেন কথাটা কি? তাহলে এবার অনেকে আবার এটাও বুঝতে পারে না, দিয়ে বলে আমি কি করব? আরে আপনি ওষুধের দোকান থেকে ওষুধ খাবেন না ডাক্তারের কাছে যাবেন, সে ইয়োর ডিসিশন। কিন্তু আপনি ডাক্তারকে গালাগাল দেবেন কেন বলুন তো? আরে ডাক্তারের কাজ করছে, আপনি যদি মনে করেন আপনি ওষুধের দোকান থেকে খেয়ে চিকিৎসা করাতে পারবেন, তা কোনো অসুবিধে নেই তাতে, আপনার ডিসিশন, এটা আপনার ডিসিশন। কিন্তু হেলথ নিয়ে এটা কেউ করে না, খুব একটা করে না, একবার দুবার করি ব্যাস। কারণ সে জানে যে এর মারাত্মক ফল কি হতে পারে, এর রেফারেন্স আছে, সেটা মৃত্যু, তার রেফারেন্স আছে অনেক। কিন্তু ফাইন্যান্সের ক্ষেত্রে কিন্তু অনেক টাইম লাগে, কারণ ওই রেফারেন্সটা কেউ তো কারুরটা বলবে না। ঠিক। আরে এটা করিস না, একজনের কাছে যা, এটা এই যুক্তি কে দেবে তাকে? আর যদি বলে কেউ, প্রথমেই ও ডিকোড করবে এর কোনো ধান্দা আছে। ঠিক ঠিক ঠিক, দ্যাট ইজ ট্রু। কারণ হচ্ছে এটা তো বলে না, এইভাবে গন্ডগোলটা হচ্ছে। আজকে মানে ওভারঅল আগের এপিসোডটার মধ্যে কিছু লোক বলেছে যে ডিটেলে গেলেন না, আজকের এপিসোডটায় বেশ কিছু লোক বলল অনেক ডিটেলে গেলেন। হ্যাঁ, কোথায়? তাও তো ইন্স্যুরেন্স নিয়ে তাও আমরা অনেকটা মিউচুয়াল ফান্ডের বিষয়ে আমার মনে হয় এই এপিসোডটা যারা দেখলেন, আমার মনে হয় মিউচুয়াল ফান্ডের বিষয়ে একটা বেসিক ধারণা ক্লিয়ার হলো। এবং এরপরে আমি যেটা বলবো, আমার কনক্লুশন যেটা এই এপিসোডটা থেকে, সেটা হলো যেরকম আগেরবারও বলেছিলাম, যেরকম ডাক্তার দরকার সেরকম কিন্তু একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজারও পার্সোনাল ফিনান্সের জন্য আরও বেশি দরকার। যাদের কাছে টাকা আছে, এইটা অশোকভাবেই বলছিলেন, যাদের কাছে টাকা আছে তাদের কাছে একটা টিম আছে, তাদের কাছে তাদের একটা নিজস্ব লোকজন আছে, যারা সিএ হতে পারে, তারা অ্যাডভাইজার হতে পারে, তার ট্যাক্স ম্যানেজ করছে, তারা এই ম্যানেজ করছে, তারা ওই ম্যানেজ করছে, অনেক লোক আছে। কিন্তু যাদের লিমিটেড ইনকাম, সেটা মানে আমি যদি বলি 1 লাখ টাকা অবধিও লিমিটেড ইনকাম বলেই আমি ধরবো আজকের দিনে, এই 20 থেকে 1 লাখ টাকা ইনকাম তাদের জন্য না এইটা আরও বেশি প্রয়োজন বলে আমার মনে হয়। এবং এই এপিসোডটা সেই অ্যাওয়ারনেসের এপিসোড বলে আমার মনে হলো, যে যাতে আরেকটু মানুষ একটু হাতটা ধরে, আর আমাকে না একটু বলুন তো কী করবো, কারণ টাকা সবার লাগবে। দেখুন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, টাকা আমাদের প্রত্যেকের লাগে, আর টাকা এলেই তার ফিতরতি হলো সে বেরোতে চায়। এই বেরোনোর আগে যদি কেউ একটা বলে দাঁড়ান আমি আছি, তো সেই কাজটা অশোকবাবুরা করেন এবং অনেক দিন ধরে করছেন, এবং খুব খুব মানে দক্ষতার সঙ্গে করেন, এবং আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি। সো আজকের এপিসোডের জন্য আপনাকে থ্যাংক ইউ। এবং খুবই তো মানে আপনি একটা নিজস্ব, আপনার একটা বোঝানোর অন্যরকম একটা ব্যাপার আছে, সেটা আগের এপিসোডেও লোকজনের খুব পছন্দ হয়েছে, এবং আগের এপিসোডও প্রচুর লোক দেখেছে। আশা করি এই এপিসোডটা প্রচুর লোক দেখবেন। অ্যাকচুয়ালি কি হয় জানো তো, এটা তো সব প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা, একদম। আর লোকে কেউ খারাপ করছে দেখলে আমার খুব ভয় লাগে। আর এটা হয় যেমন এখানে যদি আরো ছিল রিটায়ারমেন্ট, হ্যাঁ, ইন্স্যুরেন্স, আমরা এইটা নিয়ে আরেকটা এপিসোড করব, আরো অনেকটা জায়গা আছে। আমরা আরেকটা এপিসোডে আপনাকে ডাকবো, আরেকটা এপিসোডে আপনাকে এইটা নিয়ে বলতে হবে, এবং সেটা আমরা খুব মানে কবে করতে পারি আমরা দেখবো অবশ্যই। সো আজকের এপিসোডটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ, খুবই ভালো লাগলো, খুবই ভালো লাগলো। হোপফুলি আপনাদের অনেক উত্তর, যেই উত্তরগুলো আপনারা খোঁজেন বিভিন্ন পডকাস্ট থেকে, বিভিন্ন ফিনান্সিয়াল অ্যাডভাইস থেকে পেয়েছেন, এবং কিভাবে অ্যাডভাইজারকে কানেক্ট করবেন তার জন্য, মানে কিভাবে অশোকবাবুকে কানেক্ট করবেন তার জন্য নিচে নাম্বার এবং লিঙ্ক তো দেওয়া থাকবেই। আজকের এপিসোড এখানেই শেষ করছি, দেখা হবে পরের এপিসোডে। আর এপিসোডটা কেমন লেগেছে সেটা জানাতে ভুলবেন না কমেন্টে। আর কি প্রশ্ন পরের এপিসোডে অশোকবাবুকে যে ডাকবো, তার জন্য যদি কোনো প্রশ্ন করতে হয়, সেই প্রশ্নগুলো কমেন্টে করে দেবেন, যাতে আমাদের কাছে কিছু সুবিধা থাকে, আমরা অশোকবাবুকে সেই প্রশ্নটা করতে পারি। খুব ভালো। সো আজকের এপিসোড এখানে শেষ করছি, দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণের জন্য স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার অ্যান্ড পজিটিভিটি ইজ এভরিথিং। টাটা।